হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তো মাধ্যমিকের মহা রিভিশন যে শুরু করেছি আমরা সিরিজ, তোমরা হয়তো দেখেছো, ইউটিউবে আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম। তো তারই আজকে হচ্ছে প্রথম ক্লাস। দেখো, একটা প্রথম ক্লাস অলরেডি আপলোড করা আছে, পরিবেশের জন্য ভাবনা। তো সেই পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে, সেটা যেহেতু আপলোড করা আছে, তোমরা আগে গিয়ে সেটাকে চেক আউট করতে পারো। সেই চ্যাপ্টারটাকে আজকে আমরা শুরু করব। কি না, তো আজকে আমরা শুরু করব হচ্ছে গ্যাসের আচরণ বা গ্যাসের ধর্ম। সো আমরা আজকে আলোচনা করব গ্যাসের আচরণ। আই হোপ তোমাদের কোনো সমস্যা হচ্ছে না বোর্ড দেখতে বা বোর্ডে পড়া বুঝতে, ঠিক আছে? এই ছোট্ট একটা সেটআপ আমি ঘরের মধ্যেই করেছি, আসলে কোচিংয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল। সো এইখানে আমরা সেটআপটা নিয়েছি, ঠিক আছে? সো এগুলোতে দেওয়াল আছে, অ্যাকচুয়ালি তুমি দেখতেই পাচ্ছ, ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি একটু লাইক করবে। এবং আমরা 3000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, প্রায় 2700 কত হয়েছে সাবস্ক্রাইবার। তো তোমরা যারা নতুন চ্যানেলে, অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো তাহলে আমরা যদি দেখি গ্যাসের আচরণের, প্রথমে দেখি গ্যাসের ধর্ম বা গ্যাসের বৈশিষ্ট্য। তো গ্যাসের কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তো দেখো, একটা পাত্রের মধ্যে যদি তুমি গ্যাস নাও, কিছুটা গ্যাস, একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তুমি গ্যাস নিলে, এই একটা পাত্র নিয়েছো, এই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ গ্যাস নিল। তাহলে এই পাত্রের মধ্যে যে গ্যাস নিয়েছো, সেই গ্যাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য বা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা তুমি এখানে খুঁজে পাবে। ঠিকই, কি কি পাবে? তুমি পাবে গ্যাসের, দেখো, চাপ পাবে, গ্যাসের চাপ থাকবে। আর কি পাবে? গ্যাসের আয়তন থাকবে, ঠিক আছে? গ্যাসের ভর থাকবে, উষ্ণতা থাকবে। এইগুলো হচ্ছে সব গ্যাসের এক একটা বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো একটা পাত্রে যে পরিমাণ গ্যাস আছে, অন্য একটা পাত্রে সেই পরিমাণ গ্যাস নাও থাকতে পারে, আবার সেম থাকতেও পারে। একটা পাত্রে তুমি যতটা পরিমাণ আয়তনের গ্যাস নিয়েছো, অন্য পাত্রে ততটা আয়তন নাও থাকতে পারে, বেশি বা কম থাকতেও পারে। আবার তুমি যে পাত্রে গ্যাস নিয়েছো, তার উষ্ণতা অন্য একটা পাত্রে গ্যাসের উষ্ণতার সাথে একই হতে পারে বা আলাদা হতে পারে, বা সেই গ্যাসের উষ্ণতাকে তুমি বাড়াতেও পারো, কমাতেও পারো, ইত্যাদি। অর্থাৎ এগুলো হচ্ছে একটা প্যারামিটার। প্যারামিটার মানে তুমি যখন লেখচিত্র অঙ্কন করো, ওয়াই ভার্সেস এক্স, ধরো তুমি ওয়াই ভার্সেস এক্স এর লেখচিত্র অঙ্কন করছো, তাহলে ওয়াই ভার্সেস এক্স এর লেখচিত্রের ক্ষেত্রে তুমি দেখবে যে ওয়াই সমান সামহাও একটা কিছু রিলেশন দেওয়া থাকে, 2x ধরে নাও। অর্থাৎ এক্স এর মান পরিবর্তন হলে ওয়াই এর মান পরিবর্তন হবে, এরকম টাইপের একটা সিচুয়েশন, তাই না? তো সিমিলারলি এখানেও তাই হয়, এক্স এর সাথে ওয়াই এর পরিবর্তন হচ্ছে, এবং হওয়ার ফলে কি হচ্ছে, আমার দেখো এক্স এর পরিবর্তন মানে উষ্ণতা পরিবর্তন হলে হয়তো আয়তন, চাপ, এগুলো চেঞ্জ হতে পারে। তো গ্যাসের এই যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো একে অপরের সাথে রিলেটেড, ঠিক আছে? এগুলো একে অপরের সাথে কি হচ্ছে, রিলেটেড হচ্ছে। সেই জন্য আমরা এগুলো নিয়ে এখন পড়াশোনা শুরু করব, ঠিক আছে? তো প্রথমে যদি পড়ি গ্যাসের চাপ। চাপ কাকে বলে তোমরা জানো না? তো চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। আরো যদি স্পেসিফিক্যালি লিখি, বল মানে হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল। অর্থাৎ কোন একটা পাত্রে গ্যাসের কণাগুলো লম্বভাবে দেওয়ালে আঘাত করছে। কেন? কারণ তাদের মধ্যে সংঘর্ষ লাগছে অল টাইম। একটা বেলুনের মধ্যে তুমি গ্যাস ভরেছো, তাদের মধ্যে সংঘর্ষ লাগছে। তাহলে এই যে বলগুলো প্রযুক্ত হচ্ছে পাত্রের দেওয়ালে, এই লম্বভাবে প্রযুক্ত বল একক ক্ষেত্রফলে হলে পরে তখন তাকে বলি চাপ। তাহলে কোনো একটা পাত্রের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, তাকে আমরা কি বলবো? চাপ। চাপের সিজিএস একক কি হবে না? তো স্যার সিজিএস একক হবে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। এবং মনে রাখবে যে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান হয় 10 ডাইন পার সেমি স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে অনেক সময় বলা হয় পাস্কাল। 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে চাপ। তার মানে চাপের সিজিএস একক দেখলাম ডাইন পার সেমি স্কোয়ার হয়, এসআই একক কি দেখলাম নিউটন পার মিটার স্কোয়ার হয়, এটসেট্রা। এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলছি? পাস্কাল বলছি। এটুকু আশা করি বোঝাতে পেরেছি আমি, ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কাল বলছি। এখন যদি চাপের পরিমাপ দেখো, চাপকে মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তাহলে তুমি বলবে চাপকে পরিমাপ করা হয় ম্যানোমিটার বলে একটা যন্ত্রের সাহায্যে। স্যার ম্যানোমিটারটা কি? এবার এই ম্যানোমিটারটা দেখতে কেমন না? তো একটা সিম্পল ইউনলের মতো, সিম্পল একটা ইউনলের মতো এইরকম টাইপের দেখতে। এবার এর কোনো একটা প্রান্তে একটা আবদ্ধ গ্যাস রাখা হয়, এরকম ধরো একটা আবদ্ধ গ্যাস আছে, আবদ্ধ, আর এখানে পারদ রেখেছো, এরকম পারদ। নর্মালি এখানে যখন আবদ্ধ গ্যাস দেবে, সেই আবদ্ধ গ্যাস কি করবে? এই রকম ভাবে এখানে একটা চাপ প্রয়োগ করবে। তাহলে আবদ্ধ গ্যাস কি করছে? এই জায়গাটা একটা চাপ প্রয়োগ করছে। তারপরে এখানে একটা চাপ প্রয়োগ করার ফলে এখানে পারদ কিছুটা উঠবে। ধরো পারদ এতটা উঠলো, ধরো পারদ এতটা উঠলো, আমি যদি অন্য কালি দিয়ে ইউজ করি, তো ধরো পারদ এতটা উঠলো, এতটা পারদ উঠলো, আর এখানেও পারদ নামলো, ধরো এতটা পারদ নামলো। তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গ্যাসের এখন চাপ। কতটা সমান?
এটা যদি এইচ হয় তার সাথে সমান, তাই হবে নাকি? কারণ এই অনুভূমিক রেখায় চাপ সমান হয়। কোথায় পড়েছো? ক্লাস 9-এ পড়েছো। তাহলে যেহেতু এই জায়গায় চাপ সমান, তাহলে এইটুকু হাইটের চাপ এই পুরো গ্যাসের চাপকে ব্যালেন্স করছে, দেখো তাই না? পুরো ব্যালেন্স করছে, লাইক দিস ব্যালেন্স করছে। সেই জন্য আমরা জানি প্রেসার সমান কত হবে, তাহলে এইচ ডিজি। তাহলে আমরা প্রেসার সমান কত লিখবো? এইচ ডিজি। তার মানে এই ম্যানোমিটার সবসময় আবদ্ধ গ্যাসের চাপ মাপবে। এবার বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? না তো স্যার সে তো ব্যারোমিটার, ক্লাস 9-এ পড়েছি। হ্যাঁ অবভিয়াসলি। তাহলে ব্যারোমিটার কি করে? বায়ুমণ্ডলীয় চাপকে পরিমাপ করে। আর আবদ্ধ গ্যাসের চাপ মাপে ম্যানোমিটার। এখন এই ম্যানোমিটার দু রকমের হয়। এই জায়গাটা যদি বদ্ধ থাকে তাকে বলবো বদ্ধমুখ ম্যানোমিটার, আর এটা যদি খোলা থাকে তাকে বলবো খোলামুখ ম্যানোমিটার। তাহলে এই দু রকম ভাবে ম্যানোমিটারকে আমরা দেখব। তাহলে আই গেস এই গ্যাসের চাপ রিলেটেড এই গল্পটা বা এই সংক্রান্ত এই সমস্যাগুলো আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে না হচ্ছে। আই গেস আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে? বুঝতে পারছো সকলে? তাহলে এখন গ্যাসের চাপের পরিমাপ বুঝলাম। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ না তো 45 ডিগ্রি অক্ষাংশে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 45 ডিগ্রি অক্ষাংশে, কত নম্বর বললাম? 45 ডিগ্রি অক্ষাংশ। ওকে, তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সি উষ্ণতায়, ঠিক আছে, 76 সেমি পারদ স্তম্ভের চাপ। টরিসেলের পরীক্ষা পড়েছিল, মনে করে দেখো এরকম একটা পারদ পাত্র ছিল, তাই না? এরকম একটা পারদ পাত্র ছিল। এই 76 সেমি পারদের যা চাপ তাকে বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 76 সেমি পারদের চাপকে কি বলবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কখন? না তো সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সি উষ্ণতায়। এখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? না তো স্যার পি সমান তো এইচ ডিজি। সিম্পল কথা, পি সমান তো স্যার এইচ ডিজি, অবভিয়াসলি পি সমান এইচ ডিজি। এবার এইচ এর মান কত? না তো 76 সেমি পারদের চাপ। ডি কত? পারদের ঘনত্ব 13.6, আর জি মানে কত? 980 নাকি? তাহলে 76 সেমি পারদের চাপ বলে আমি পি কে লিখলাম 76, 13.6 মানে পারদের ঘনত্ব ডি, আর জি মানে 980। সেটাকে যদি গুণ করো তাহলে প্রায় দাঁড়ায় 1012995, ঠিক আছে? ডাইন পার সেমি স্কোয়ার। কেন ডাইন পার সেমি স্কোয়ার? এটা একটু চেঞ্জ হতে পারে, হ্যাঁ, এটা অনেক বই অনেক রকম দেওয়া আছে, এই ডিজিটটা একটু চেঞ্জ হতে পারে। এত ডাইন পার সেমি স্কোয়ার। এবার আমি যদি এটাকে লিখি এইভাবে 1.0, দেখো আমি এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, ভালো কথা, এখানে পয়েন্ট আছে, পয়েন্টটাকে আমি এদিকে নিয়ে আসছি। তাহলে 1 2 3 4 5 6 নাকি? 1 2 3 4 5 6, তাহলে 1.01 2 এর পর 9 মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার। অ্যাজ আই ক্যান গেস, আমি বুঝতে পারছি, আশা করি আমি বুঝতে পারছি। এবার 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে তো 1 পাস্কাল। তার মানে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 লেখা যায়। অবভিয়াসলি স্যার 6 কে ভেঙে ভাবে লিখতে পারবেন, তোমাদের অঙ্কে স্যার নিশ্চয়ই করে দিয়েছেন। ডাইন পার সেমি স্কোয়ার আর 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে কি হয় বাবা? 1 পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। সো দ্যাট প্রেসারের মান প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1.013 10 টু দি পাওয়ার 5 পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। আই গেস এটা বোঝাতে পেরেছি, তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হলো? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। আই গেস এটা বোঝাতে পেরেছি। আবার মাথায় রাখবে, এখানে লিখছি ব্লু কালিতে লিখি যাতে বুঝতে পারো। আবার মনে রাখবে 10 টু দি পাওয়ার 5 পাস্কাল মানে হয় 1 বার, এটা মাথায় রাখবে। দেখবে এগুলো আমার নোটসে সব লিখে দেওয়া আছে, আমার নোটস আমার বইয়ে সব লেখা আছে, যেটা আমার বই সব এগুলো লিখে দেওয়া আছে। তাহলে 10 টু দি পাওয়ার 5 পাস্কাল মানে কত হয় স্যার? 1 বার হয়। সো আমি এখানে কি লিখবো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 1.013 বার, ঠিক আছে? 1.013 বার। আবার মনে রাখবে 1 বার এখানে লিখে দিচ্ছি সমান 10 কিউব মিলিবার নাকি? তাই তো হয়। 1 বার মানে 10 কিউব মিলিবার। কেন? না তো দেখো কিলোমিটার থেকে যদি মিটার যেতে চাও তাহলে কি করবে? কিলোমিটার থেকে যদি মিটার যাও 1000 দিয়ে গুণ করতে হয়, কিমি হেমি ডেকামি মি, তাই না? তাহলে কিলোমিটার থেকে মিটার গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, কিলোগ্রাম থেকে গ্রামে গেলে 1000, তেমনি নর্মাল বার থেকে মিলিবারে যাব, তাহলে কত দ্বিগুণ করতে হয়? 1000 দ্বিগুণ করতে হয়। যেমন ধরো 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, তুমি 1 বার সমান 1000 মিলিবার। তার মানে এখানে যদি আমি 1000 গুণ করে দিই তাহলে প্রেসার সমান আসবে 1013 মিলিবার। আশা করি ভূগোলে তোমাদের স্যার এইভাবেই পড়িয়েছেন। এখন ভূগোলে স্যার প্রমাণ করেছেন কিনা আমি জানি না, আমি প্রমাণ করে দিলাম যে সমুদ্র পৃষ্ঠে তোমাদের কত হয়? 1013 মিলিবার। যদিও বা এটাকে ক্যাপিটাল বি দিয়ে লেখে না, স্মল বিতে আমি এক্সাইটমেন্টে ক্যাপিটাল বি লিখে ফেলেছি। ওকে, এখন প্যাট করে কোন একটা ইউটিউবার এসে ধরবে
যে স্যার এটা তো ক্যাপিটাল বি হয় স্মল বি লিখে আছে। ওকে, সো দ্যাটস নট ম্যাট। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেসার 1013 মিলিবার। আবার 1 ATM কাকে বলে? 1 ATM না তো সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারদের চাপকে বলা হয় 1 ATM, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকেই আমরা বলবো অ্যাকচুয়ালি ATM, 1 ATM। তাহলে মাথায় রাখবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে আমরা কি বলছি? 1 ATM। তাহলে আমরা এটাও লিখতে পারি যে স্যার 1 ATM মানে 1.013 × 10⁵ পাস্কাল অবভিয়াসলি। আবার এটা মানে 76 সেমি পারদের চাপ, ঠিক তো? এটিএম মানে তো 76 সেমি পারদের চাপ। আরে বাবা, এই পুরো ক্যালকুলেশনটা তো অ্যাকচুয়ালি 76 সেমি পারদের চাপ, পুরো ক্যালকুলেশনটাই তো নাকি? এই যে এখানে পারদ রেখেছিলাম, পারদটা উঠলো কত? 76 সেমি উঠলো। তাহলে 76 সেমি উচ্চতার যে চাপ সেটাই তো অ্যাকচুয়ালি এটা পেয়ে গেলে তুমি, তাই না? লজিক তো তাই দাঁড়াই। আবার মাথায় রাখবো 1 মিলিমিটার পারদের চাপ কে বলবো আমরা 1 টর। তাহলে 1 টর কাকে বলে? টর, টিওরার বা টর। 1 টর কাকে বলে? না তো 1 মিলিমিটার পারদ চাপকে বলবো 1 টর। আচ্ছা 76 সেন্টিমিটার, এটা মানে কি লিখতে পারবো? 760 মিলিমিটার হবে নিশ্চয়, নিশ্চয় হবে। এবার 76 সেমি পারদের চাপ মানে তো 1 ATM, তাহলে 760 মিলিমিটার HG চাপও 1 ATM হবে নিশ্চয়। তার মানে আমি লিখতে পারি যে স্যার 1 ATM মানে 760 মিলিমিটার পারদের চাপ। হ্যাঁ না বলো? অবভিয়াসলি। যদি এই টপিকটা ভালো লাগছে, যে চাপের এত কিছু করাচ্ছি, যদি ভালো লাগে থাকে, অবভিয়াসলি যদি ভালো লেগে থাকে একটা ভাই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবভিয়াসলি বন্ধুদের মধ্যে শেয়ার করো। যাদের চ্যাপ্টারটা মনে হচ্ছে যে হয়নি না, যে স্যার ভালো বোঝাতে পারছে, তাহলে তুমি শেয়ার করো। যদি মনে হয় যে না স্যার একদম বেকার বোঝাচ্ছে, যে কি করাচ্ছে সব বেকার একদম, তাহলে ভাই তুমি অবভিয়াসলি শেয়ার করো না, কোনো ব্যাপার নাই। আমি একদম কারোর কাছে এই বলছি না। যদি মনে হয় যে না বেটার করাচ্ছি, তাহলে 760 মিলিমিটার HG চাপ। আবার দেখো 1 মিলিমিটার HG চাপ মানে 1 টর, তাহলে 760 মিলিমিটার HG চাপ মানে কত হবে? 760 টর। তার জন্য মাথায় রাখবে 1 ATM সমান 760 টর। 1 ATM সমান কত হবে? না তো স্যার 760 টর। আই গেস পুরো চাপের খেলাটা আমি বোঝাতে পারলাম, আই গেস। দেখে নাও একবার, নোট ডাউন করে নাও। আমি সাইডে সরে যাচ্ছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় অবভিয়াসলি আমাকে বলতে পারো, ঠিক আছে? নো ডাউট, কমেন্ট সেকশনে বলো। আর তোমরা যদি এটা লাইভ ক্লাস চাও তাও আমাকে বলবে যে স্যার না আপনি লাইভ করান স্যার, আমি অবভিয়াসলি চেষ্টা করবো লাইভ করানোর, ঠিক আছে? লাইভ করাতে গেলে অবভিয়াসলি আমি সময় খুব কম পাই, সে রাত 11টা ছাড়া আমি সময় পাবো না, ঠিক আছে? যদিও এটা আমি ঘরে বসিয়ে রেখেছি, তো রাত 11টার সময় অবভিয়াসলি লাইভ ক্লাস করাতে এখন পারবো, চিন্তা নাই, ঠিক আছে? তোমাদের যদি লাইভ ক্লাস দরকার হয় তাহলে আমাকে বলো, ওকে? তাহলে আমরা চাপ সম্বন্ধে পড়লাম। গ্যাসের আয়তনটা কি? না তো পাত্রের আয়তনকে আমরা গ্যাসের আয়তন বলি। কেন বলি স্যার? কারণ দেখো গ্যাস খুব টাইনি পার্টিকেলস, খুব ছোট ছোট পার্টিকেলস হয়। এবার যেহেতু খুব ছোট ছোট পার্টিকেলস হয়, তাই এর আয়তনকে আমরা নগণ্য ধরি। তাই আমরা বলবো কি, যে পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আর একটা বিশেষ ধর্ম হচ্ছে গ্যাস সংকুচিত হতে পারে। একটা বিশাল পরিমাণ গ্যাসকে তুমি যদি প্রেসারাইজ করো, চাপ দাও, তাহলে গ্যাসটা সংকুচিত হয়ে যায়, এটাকে বলবো সংকোচনশীলতা। আবার কিছু পরিমাণ আবদ্ধ গ্যাসকে যদি ছেড়ে দাও, একটা বেলুনকে ফাটিয়ে তুমি ছেড়ে দাও, সেই গ্যাসটা পুরো ঘরে ছড়িয়ে পড়ে, অর্থাৎ গ্যাস এক্সপান্ডও করতে পারে, এটাকে বলবো প্রসারণশীলতা। অর্থাৎ গ্যাসের দুটো ধর্ম, সংকোচনশীলতা, প্রসারণশীলতা, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে গ্যাসের একটা ধর্ম ব্যাপন। ব্যাপন কাকে বলে? না তো দুটো গ্যাস আলাদা ঘনত্বের যদি পাশাপাশি রেখে দাও, তারা পরস্পর মিশে যায়, এই ঘটনাটাকে বলবো কি আমরা? ব্যাপন। তোমরা ব্যাপন কাকে বলে অবভিয়াসলি জানো, যে বেশি ঘনত্বযুক্ত পার্টিকেল বা বেশি ঘনত্বযুক্ত পদার্থ যদি কম ঘনত্বযুক্ত পদার্থের মধ্যে মিশে যায় স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি, তখন তাকে বলবো আমরা কি? ব্যাপন, তাই না? যেমন আমি যে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ কালি ফেলি, কালিটা একটু পরেই ছড়িয়ে পড়বে, তাহলে এটাকে কি বলবো আমরা? ব্যাপন। কারণ চারিদিকে ছড়িয়ে পড়ছে, কালির ঘনত্ব বেশি, জলের ঘনত্ব একটু কম। আবার তুমি যদি জলটা গরম নাও, তাহলে সেটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। কেন ছড়িয়ে পড়বে স্যার? না তো পাত্রের যদি গতিশীলতা বেশি হয়, বা পদার্থ যার মধ্যে মেশাবো তার গতিশীলতা বেশি হয়, তাহলে অবভিয়াসলি সেটা তাড়াতাড়ি বেশি ছড়াবে। সেজন্য গরম জলের গতিশীলতা বেশি। এবার কেন স্যার গতিশীলতা বেশি? তোমরা ক্লাস 9-এ পড়েছো যে উষ্ণতা বাড়ালে পদার্থের গতিশক্তিও বৃদ্ধি পায়, বা আমরা বলতে পারি তাপ গতিশক্তির একটা রূপ। সো সেই কারণে আমরা বলবো কোনো পদার্থের মধ্যে যদি উষ্ণতা বাড়ানো হয়, তাহলে সেই পদার্থের কি হয়? গতিশীলতাও বা কণাগুলোর গতিশীলতা বেড়ে যায়। আই গেস এটা বোঝাতে পেরেছি আমি, ওকে? ওকে, এবার পড়বো আমরা গ্যাসের সূত্রসমূহ। তাহলে এবার পড়বো হচ্ছে গ্যাসের সূত্রসমূহ, ঠিক আছে? গ্যাসের সূত্রসমূহ
দেখো গ্যাসের কটা ধর্ম আছে বললাম না? তো স্যার প্রথমে বললেন আপনি তো চাপ আছে স্যার, ওকে চাপ আছে। আর কি বললাম স্যার? আয়তন বললেন, ওকে আয়তন বললাম। আর কি বললেন স্যার? আপনি বললেন উষ্ণতা আছে, ওকে উষ্ণতা। আর কি বললাম? গ্যাসের ভর, আমি ভরটাকে মোল আকারে লিখছি। আচ্ছা এটা কি বোর্ডে দেখা যাচ্ছে? আমি একটু জাস্ট দেখে নিই, ঠিক আছে? কেটে যাচ্ছে না তো? হ্যাঁ কেটে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে ভর বা মোল আকারে লিখছি, ওকে। এখন আমরা একটু আগে বললাম যে একটার পরিবর্তন হলে আরো বাকিগুলোর পরিবর্তন হয়, অবভিয়াসলি হয়। যেমন ধরো গ্যাসের যদি চাপ বাড়ানো হয় তার আয়তন কমে যায়। কি করে? আরে ভাই বেলুনে তুমি চাপ দাও, তার আয়তন কি হবে? অবভিয়াসলি কমে যাবে। তাহলে গ্যাসকে চাপ দিলে তার আয়তন কমে যায়, ঠিক আছে? তাহলে চাপ বাড়ালে আয়তন কমে যাচ্ছে, কিন্তু গ্যাসটা আস্তে আস্তে গরম হবে, অর্থাৎ উষ্ণতা বেড়ে যায়। আমি বুঝতে পারছি ব্যাপারটা। একটা গ্যাসের মধ্যে বেলুনে যদি চাপ প্রয়োগ করা হয়, চাপ প্রেসার দিচ্ছি, তাহলে প্রেসার দিলে পরে কি হবে? তার কি হচ্ছে? অ্যাকচুয়ালি আয়তন কমছে, এটা তো ট্রু, আমরা জানি স্যার। অবভিয়াসলি বেলুন ফুলিয়ে রাখাতে পারবো, ঠিক আছে। এবার আয়তন কমার সাথে সাথে তার কি হয়? উষ্ণতারও চেঞ্জ হয়। সেই জন্য আমরা যখন চাপ আর আয়তনের সম্পর্কটাকে বানাবো, চাপ আর আয়তনের সম্পর্ক, তখন এই দুটো ধ্রুবক, অর্থাৎ গ্যাসের ভরকেও ধ্রুবক রাখবো, উষ্ণতাকেও ধ্রুবক রাখবো। তখন এই সূত্রটাকে আমরা বলবো বয়েলের সূত্র, ঠিক আছে? তাহলে এটাকে বলবো বয়েলের সূত্র। আমি বয়েল বলে লিখে রাখলাম, ঠিক আছে? বয়েল, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কার সাথে কার রিলেট করছে? না তো স্যার চাপের সাথে আয়তনকে রিলেট করছে। কার সাথে? ধ্রুবক থাকবে কে? ভর আর উষ্ণতা। তুমি যদি এই জিনিসটা ইউটিউবে পাও অবভিয়াসলি দেখবে, যদি পেয়ে থাকো খুবই ভালো। কিন্তু আমি ক্লাসে এইভাবেই বুঝাই তোমাদেরকে, যারা ক্লাস করেছো আমার থেকে প্রথম দিক থেকে তারা জানো যে স্যার এইভাবেই বুঝাই, ঠিক আছে? চেষ্টা করবে এইভাবে বোঝার। তাহলে দেখো চাপের সাথে আয়তনের সম্পর্ক সিম্পল, ধ্রুবককে থাকছে ভর আর উষ্ণতা। সিমিলারলি চাপের সাথে যে উষ্ণতার সম্পর্ক আছে, চাপের সাথে উষ্ণতার সম্পর্ক আছে, এটাকে বলবো আমরা রেনোর সূত্র। এটাকে বলবো রেনোর সূত্র, বা এটাকে অনেক সময় বলা হয় চাপের সূত্র। এটাকে বলবো রেনোর সূত্র, বা অনেক সময় বলা হয় এটাকে চাপের সূত্র। গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার একটা সম্পর্ক আছে, এটাকে বলবো আমরা চার্লসের সূত্র। এটাকে বলবো আমরা চার্লসের সূত্র। আবার গ্যাসের আয়তনের সাথে মোল সংখ্যার একটা সম্পর্ক আছে, এটাকে বলবো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সূত্র। সরি সংখ্যা বলে ফেললাম। তাহলে এই রিলেশনগুলো আমাকে পড়তে হবে। তাহলে ছক দেখে ইজিলি তুমি বুঝতে পারছো যে চাপের সাথে উষ্ণতার সম্পর্ক রেনো সূত্র। ধ্রুবক কে? না তো স্যার আয়তন ভর, সিম্পল। আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক কার? না তো স্যার চার্লসের। ধ্রুবক কি কি? না তো চাপ আর ভর। চাপের সাথে আয়তনের সূত্র কার স্যার? বয়েলের সূত্র। ধ্রুবক কি কি স্যার? ভর আর উষ্ণতা, তাই না? আর স্যার আয়তনের সাথে ভরের সম্পর্ক কি? অ্যাভোগাড্রো। ধ্রুবক কি কি স্যার? চাপ আর উষ্ণতা। আই গেস এই ছকটা যদি করতে পারো তুমি ধ্রুবক রাশি আর চলরাশি বুঝে গেছো। ধ্রুবক রাশি আর চলরাশি বুঝে গেছো। যদি এটা ভালো লেগে থাকে একটা লাইক তো হবেই ভাই, একটা লাইক তো হবে পোস্ট, ঠিক আছে? একটা লাইক তো হবে নাকি? অবভিয়াসলি। ওকে চলো, তাহলে গ্যাসের সূত্র সমূহ আমরা মোটামুটি পড়বো এবার। তাহলে চাপ আমরা প্রথমে পড়বো বয়েল, বয়েল বয়েল পড়ো, বয়েল পড়ো, বয়েলের সূত্র পড়ো। বয়েলের সূত্র কি? না তো কোনো একটা পাত্রের মধ্যে আমি যদি কিছু পরিমাণ গ্যাস নিই, ঠিক আছে? কিছু পরিমাণ গ্যাস নিলাম, এবার দেখা যাচ্ছে গ্যাসের চাপ বাড়াচ্ছি তো আয়তন কমে যাচ্ছে। আবার গ্যাসের চাপ মানে বাড়াচ্ছি তো আয়তন কমছে, চাপ কমলে আয়তন বেড়ে যাচ্ছে। তার মানে সম্পর্কটা সামহাও ব্যস্তানুপাতিক। এবার তাহলে কি লিখবো? নির্দিষ্ট ভরের স্থির উষ্ণতায়। তাহলে বয়েলের সূত্র কি লিখবো? আর লিখছি না বাবা, নাকি লিখতে হবে? বলো এখন লিখতে হবে কি? নির্দিষ্ট উষ্ণতায় স্থির ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্তানুপাতিক। সেই জন্য পি ভার্সেস ভি লেখচিত্রটা হয় এরকম টাইপের, সমপরাবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো সমপরাবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয় আরএইচ, সমপরাবৃত্তাকার পি ভার্সেস ভি। এবং গাণিতিকভাবে আমরা লিখতে পারি পি সমানুপাতিক 1/v। এবার পি সমানুপাতিক 1/v লিখবো ব্র্যাকেটে কি? আচ্ছা ভি সমানুপাতিক 1/p লেখো, বেটার হবে, পরে কাজে লাগাবে। ভি সমানুপাতিক 1/p একই জিনিস, পি আর ভি কে চেঞ্জ করে দিলাম জাস্ট। কি লিখবো এখানে? যখন ভর ও উষ্ণতা কি থাকে? স্থির। যখন ভর ও উষ্ণতা কি থাকে? স্থির। এখন দেখো ভি সমানুপাতিক 1/p বা ভি সমান কে ইন্টু 1/p, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। আর লিখছি না বাবা, হ্যাঁ সমানুপাতিক ধ্রুবক, কথাগুলো শুনে নাও তাহলে বেটার হবে। বা পি ভি সমান কে। এখন P1 ও P2 চাপে কোনো গ্যাসের আয়তন V1 ও V2 হলে
P1V1 সমান P2V2 সমান K, এটি হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে কি, এই যে এই জায়গাটা করলাম, P1V1 সমান P2V2। এখন বয়েলের সূত্রে যে লেখচিত্রগুলো আছে, ঠিক আছে, আই গেস বুঝতে পারলাম। বয়েলের সূত্রে কি কি লেখচিত্র আছে স্যার? P ভার্সেস V লেখচিত্র হলো। আমি যদি PV ভার্সেস P লেখচিত্র অঙ্কন করি, এবার দেখো, ঠিক আছে, PV ভার্সেস P লেখচিত্র। এবার তুমি দেখো, PV তো ধ্রুবক, তার মানে P এর মান চেঞ্জ হলেও V এর মান এমন ভাবে চেঞ্জ হবে যাতে গুণফলটা ধ্রুবক থাকে। এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার কাছে একটা 10 অ্যাটমসফিয়ার চাপে 5 লিটার গ্যাস আছে। এবার তুমি 10 অ্যাটমসফিয়ারকে করে দিয়েছো 5 ATM, তাহলে এর গুণফলটা কত? 50। গুণফলটা সেম থাকবে 50, তাহলে এটা কত হবে? না তো এটা স্যার 10 লিটার হয়ে যাবে। দেখো, গুণফলটা ধ্রুবক, পিভির গুণফলটা ধ্রুবক। তাহলে তুমি 10 ATM চাপ নিয়েছিলে, 5 লিটার হয়ে গেছে, তাহলে স্যার কত হয়েছে? 50। এবার 10 কে 5 করেছি, তাহলে এটা নিশ্চয়ই 10 করতে হবে যাতে করে 50 হয়। গুণফলটা সেম থাকবে, পি ভার্সেস পিভির গুণফলটা ধ্রুবক থাকবে। এর থেকে সহজভাবে কি করে আর বয়েল বোঝাবো? এর থেকে সহজভাবে আর কি করে বয়েল বোঝাবো তুমি বলো? ও বাবা, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, তাহলে পিভি ভার্সেস পি লেখচিত্রটা এরকম হবে। আচ্ছা, যদি পিভি ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করি, পিভি ভার্সেস ভি, তাহলেও এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা তুমি বলো, যদি পি ভার্সেস পিভি এরকম ভাবে লেখচিত্র অঙ্কন করি, এগুলো আলাদা আলাদা কিন্তু একই রকম দেখতে লাগছে। এবার স্যার পি ভার্সেস পিভি দিয়েছি, লেখচিত্রটা হবে এরকম। সিমিলারলি যদি তুমি দেখো ভি ভার্সেস পিভি, সব একই লেখচিত্র, জাস্ট উল্টে যাচ্ছে, লেখচিত্র জাস্ট উল্টে যাচ্ছে, ঠিক আছে। আর একটা কি হতে পারে? পি ভার্সেস 1/v লেখচিত্র, না তো স্যার পি ভার্সেস 1/v লেখচিত্র হয় এরকম। আর একটা হয় লগ পি ভার্সেস লগ ভি লেখচিত্র, লেখচিত্রটা এরকম লগ পি ভার্সেস লগ ভি। তাহলে এতগুলো লেখচিত্র তোমাদের দেখালাম, পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস ভি, পি ভার্সেস পিভি, ভি ভার্সেস পিভি, পি ভার্সেস 1/v, লগ পি ভার্সেস লগ ভি। জানি না তোমরা কতটা করেছো যারা দেখছো, আমার স্টুডেন্ট, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বাট এতটা হয় লেখচিত্র, ঠিক আছে। এবার বয়েলের সূত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট কি হতে পারে? আমরা বলতে পারি একটা বেলুনের মধ্যে, ঠিক আছে, মিটিয়ে দিলাম বাবা, এগুলো যদি লাগে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, অসুবিধা নাই। একটা বেলুনে আমরা যখন গ্যাস ঢোকাই, তখন তার চাপ আর আয়তন উভয় বৃদ্ধি পায়। দেখবে, লক্ষ্য করবে, তার চাপ আর আয়তন উভয় বৃদ্ধি পায়। কেন এরকম হয়? বয়েল তো বললো যে চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে, কিন্তু আমি বেলুনে যখন গ্যাস ঢোকাচ্ছি তখন তার চাপ আর আয়তন উভয়ই বাড়ছে, তার চাপ আর আয়তন উভয়ই বাড়ছে। কেন এরকম হয়? উত্তরটা পারলে পরে কমেন্ট সেকশনে একটু দেবে, জাস্ট এক লাইনে উত্তরটা লেখো, এক লাইনে, জাস্ট এক লাইনে উত্তরটা লেখো কমেন্ট সেকশনে যে কি হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বয়েলের সূত্র শেষ করলাম। চলো এবার পড়বো কি, এবার পড়বো হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ দেখো, মুখস্থ রাখতে হবে। দেখো, স্টেটমেন্ট বা সূত্র এগুলো মুখস্থ রাখতে হবে। স্টেটমেন্ট তুই বানাতে পারো না। কেন? চার্লস একটা স্টেটমেন্ট দিয়ে গেছে, তুমি সেখানে কি বানাবে? তুমি সেখানে বানানোর কিছু নেই। তুমি সূত্রটাকে অ্যানালাইজ করতে পারো, তারপর তার উপর কি কি ইফেক্ট হতে পারে সেগুলোকে বান করতে পারো। বাট স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট। প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট, স্টেটমেন্টকে তুমি চেঞ্জ করতে পারবে না। তাই যাদের এখনো সূত্র মুখস্থ হয়নি, 10 বার 15 বার করে লেখো, আমি এটা খুলে দিচ্ছি। 10 বার 15 বার করে সূত্র পড়ো, মুখস্থ করো, খাতায় লেখো, বাস, কিছু করার নাই। স্টেটমেন্ট চেঞ্জ করা যাবে না। এটা অঙ্ক নয় বাবা যে যেমন ইচ্ছা তেমন ইচ্ছা করে দিলা। স্টেটমেন্ট তোমাকে চেঞ্জ করা যাবে না। স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট, বাস, সিম্পল কথা। ওকে ওকে, তাহলে এখন সূত্রটা কি ছিল? স্থির চাপে, আগে এখনই বললাম চাপ স্থির থাকবে, আর কি থাকবে? ভর। স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। লাইক দিস। আমি আরেকবার বলছি, সূত্রটা এইভাবে মনে রাখার চেষ্টা করবে, যেমন আমি মনে রেখেছি। আমিও মনে রেখেছি ভাই, আমার মধ্যে এমন ঈশ্বর প্রদত্ত কোনো রকমের শক্তি নাই যে আমি এগুলোকে সব নতুন করে বানাবো, শেখাবো। এগুলো চার্লস বলে গেছেন, চার্লস সবাইকে বলেছে, চার্লস আমাকেও বলেছে, বইয়ের মাধ্যমে আমি পড়ছি। ওকে, তাহলে কি ছিল? স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। দ্যাটস ইট। ওকে, আই গেস বুঝতে পারলাম। তাহলে এবার চার্লস কি বললো? বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। এবার ধরো ধরো আমি গাণিতিক ব্যাখ্যাটা দিচ্ছি, ধরো গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি, গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি। ধরো ধরো 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0। আমি ধরে নিলাম 0 ডিগ্রিতে কোনো গ্যাসের আয়তন V0। আমার কাছে কোনো একটা পাত্র ছিল, সে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে 0 ডিগ্রি সিতে কোনো একটা গ্যাস আছে, বেলুন একটা বেলুন আছে, তার আয়তন কত হচ্ছে V0। আমি ধরে নিলাম, ঠিক আছে, অন্যভাবে নেবে না, এটা কিন্তু বেলুনই। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার চার্লস কি বলছে? চার্লস কি বলছে? শোনো,
বলছে 1 ডিগ্রি সি উষ্ণতা, লিখছি উষ্ণতা বৃদ্ধিতে, বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি, বা স্যার আয়তন বৃদ্ধি কত হবে? চার্লস বলে দিয়েছে ভাই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 বাড়বে। তার মানে 1/273 বাড়বে। কার বাড়বে? কার? V0। তার মানে এটা হচ্ছে তার বৃদ্ধি। তার মানে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের মোট আয়তন, তাহলে মোট আয়তন কত হবে? আরে ছিল তো V0, ছিল V0, আর 1 ডিগ্রি বাড়িয়েছি বলে তার বেড়ে গেছে কত? V0 ইন্টু 1/273। সিম্পল কথা স্যার, অবভিয়াসলি স্যার এটা ট্রু, ট্রু, অবভিয়াসলি ট্রু। এবার 2 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে স্যার? আরে বাবা 1 বৃদ্ধি পাচ্ছে 1/273, 2 বাড়ছে তাহলে কত বাড়াবি তুই? 273 ইন্টু V0 বাড়াবি। 1 ডিগ্রি বাড়াচ্ছে তো বাড়ছিস কত? 1/273 ইন্টু V0। আরে 2 বাড়াচ্ছিস তো কত হবে? 2/273 ইন্টু V0। তাহলে 2 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের মোট আয়তন কত? মোট আয়তন, তাহলে মোট আয়তন কত হবে? না তো স্যার ছিল V0, ছিল V0, আর 2 ডিগ্রি বাড়িয়েছি বলে তার বেড়েছে কত? V0 2 বাই ইন্টু V0 ইন্টু 2 বাই 273। আচ্ছা তুই বল দেখি 3 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের মোট আয়তন কত হবে? মোট আয়তন এবার একবার করবো। আরে স্যার ছিল তো V0, এবার 3 বাড়ছে বলে কত? V0 ইন্টু 3/273। এমনি করতে 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 যদি আমি টি ডিগ্রি সি উষ্ণতায় চলে যাই তাহলে গ্যাসের মোট আয়তন কত পাবো? না তো স্যার V0 প্লাস V0 ইন্টু টি বাই 273। আমি কি ঠিক বলছি? আর আমি কি ঠিক বলছি? অবভিয়াসলি আমি ঠিকই বলছি। দেখো এটাকে বলা হয় মেথড অফ ইন্ডাকশন, গাণিতিক আরোহণ পদ্ধতি। ক্লাস 11 বা 12 আমি পড়েছিলাম তখন ছিল, ঠিক আছে? সো আমি লিখতে পারি V0 কমন গেলে 1 প্লাস টি বাই 273, এটা হচ্ছে টি ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের মোট আয়তন। অতএব ভি সাফিক্স টি বলতে বোঝাচ্ছে টি ডিগ্রিতে গ্যাসের আয়তন। আই রিপিট, টি ডিগ্রিতে গ্যাসের আয়তন। মাথা চুলকে মরে যেও না যে কি লিখে দিল হঠাৎ। আবে টি ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন, টি ডিগ্রিতে গ্যাসের আয়তন কত হচ্ছে? V0 1 প্লাস টি বাই 273। সো দিস ইজ দ্য ফান্ডা। সো এটা হচ্ছে চার্লস সুত্রের গাণিতিক রূপ। আই গেস বোঝাতে পারলাম। তাই চার্লস সুত্রের গাণিতিক রূপটা আমি বোঝাতে পেরেছি আশা করছি। ভি সাফিক্স টি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273, ঠিক আছে? এবার উষ্ণতা বাড়ালে বলে তুমি এটা হলো, আচ্ছা উষ্ণতা কমাতে তাহলে এইটা কি হতো? মাইনাস হইতো, এটা মাইনাস হইতো, প্লাস গুলো সব কি হতো? মাইনাস হইতো। সেই জন্য আমরা প্লাসের জায়গাটা মাইনাস সাইনও ইউজ করতে পারি। কেন? দেখো যদি উষ্ণতা বাড়ে তাহলে প্লাস, উষ্ণতা কমলে মাইনাস, অসুবিধা নাই। তাহলে ভি সাফিক্স টি ইকুয়াল আমরা লিখতে পারবো, রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। V0 1 প্লাস মাইনাস টি বাই 273। ওকে, তাহলে হচ্ছে গল্প। এখন তার মানে আমরা ফর্মুলা পেলাম কি? যে ভি সাফিক্স টি প্লাসের জন্য, এটা প্লাস, এটা তাহলে প্লাস মাইনাস লিখতে হবে। প্লাস মাইনাস টি এর জন্য, প্লাস টি এর জন্য ভিটি ইকুয়াল টু কত হলো? V0 1 প্লাস টি বাই 273। তার মানে তুমি দেখো যদি আমি টি এর মান 0 ডিগ্রি করে দিই, টি এর মান 0 ডিগ্রি, ভালো করে বোঝ বেটা, টি এর মান 0 ডিগ্রি করে দিই, টি এর মান 0 ডিগ্রি করে দিলাম। তারপর টি এর মান যদি 0 ডিগ্রি করে দিই তাহলে কত হচ্ছে? দেখ ভি সাফিক্স 0 সমান কত হচ্ছে? টি এর মান 0 করে দিলে V0। তাহলে দেখ 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন কত ছিল স্যার? V0। এটা 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন কত? V0। हम ক্লিয়ার কর চুকে হ্যাঁ, বুঝতে পেরেছো? আমি ধরেছিলাম বেটা 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন V0, আরে ভাই 0তে গ্যাসের আয়তন তো V0 ই আসছে। তার মানে সূত্র চার্লস যা দিয়েছে পারফেক্টলি অলরাইট, সব অলরাইট ছে, সব ঠিক है। ওকে, এখন আমি যদি টি এর মান -273 বসিয়ে দিই তাহলে কি হয় দেখো? V - 273 সমান কত হচ্ছে? V0 1 প্লাস -273 বাই 273। এবার বলো এটা কাটলে কত হয়? 1 -1 প্লাস 1, কাইটটা কত হয়ে যাবে? 0। তাহলে V - 273 সমান কত হয়ে গেল? 0। V - 273 সমান কত হয়ে গেল? 0। অর্থাৎ আমরা বলতে পারছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত হয়ে যায়? 0। আমি কি ক্লিয়ার করতে পারছি বাবুরা? আমি কি ক্লিয়ার করতে পারছি যে -273 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে? 0। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। এবার আমি যদি টি এর মান -274 করে দিই তাহলে গল্পটা কি হয় দেখ। -274 সমান V0 1 প্লাস -274 বাই 273। আচ্ছা তোরা বল প্লাসে মাইনাসে কি হবে বাবা? মাইনাস। তাহলে 1 - 274 বাই 273। এবার বল তোরা দেখি। আচ্ছা 274 273 থেকে বড়, তাহলে ভগ্নাংশটা সামহাও 1 এর বড়। ইয়েস অবভিয়াসলি স্যার, ভগ্নাংশ 1 এর বড়।
আর 1 থেকে তুমি 1-এর বড় বাদ দিলে পরে কি হবে? নেগেটিভ হবে। আর আয়তন জীবনে নেগেটিভ হবে না, আয়তন জীবনে নেগেটিভ হবে না। তার মানে আমরা বলতে পারি -273°C উষ্ণতা হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা। -273°C সবচেয়ে নিম্ন উষ্ণতা, সর্বনিম্ন উষ্ণতা, যার থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভবই নয়। কেন? তবে এর থেকে যদি কম উষ্ণতা পেতে চাস তাহলে আয়তন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আর আয়তন নেগেটিভ পসিবল না, আয়তন কোনোদিন নেগেটিভ হতে পারবে না। কেন? আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা হচ্ছে আয়তন। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, সো এগুলোকে তুমি নেগেটিভ করতে পারো না। ওকে, সো -273 চেয়ে কম উষ্ণতা পাওয়া কোনোদিন সম্ভবই নয়। সেই জন্য আমরা -273°C উষ্ণতাকে বলবো পরম শূন্য উষ্ণতা। এটাকে পরম কেন বলবো? হোয়াই ইট ইজ কল্ড অ্যাবসোলুট? কারণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এর থেকে কম উষ্ণতা তুমি পাবে না। যদি পাও তাহলে চার্লসের সূত্র ভুল। এবার তুমি বলতে পারো হ্যাঁ স্যার চার্লসের সূত্র ভুল, তো তুমি প্রমাণ করে দেখাও চার্লসের সূত্র ভুল। তুমি মুখে বললে তো হয়ে যাবে না, তুমি প্রমাণ করে দেখাও যে চার্লসের সূত্র ভুল। তাহলে আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? যে -273°C উষ্ণতাকে কেন পরম শূন্য উষ্ণতা বলে? কারণ কি -273°C উষ্ণতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম, পৃথিবী কেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে কম উষ্ণতা, এবং এর থেকে কম উষ্ণতা তুমি কোনোদিন পাবে না। সেই জন্য -273°C উষ্ণতাকে আমরা কি বলবো? সিম্পল কথায় পরম শূন্য উষ্ণতা। আই গেস কনসেপ্টটাকে বোঝাতে পেরেছি। এখন এই -273°C উষ্ণতাকে যদি আমরা একটা স্কেলে ফেলতে চাই, দেখো এটা ধরো একটা সেলসিয়াস স্কেল, দিস ইজ কল্ড আ সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলের উপরের টেম্পারেচার কত হয়? না তো স্যার 100°C, আর নিচেরটা কত হয়? স্যার 0°C। এটাকে বলবো নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর এর নিচে সামহাও আমি ডটেড লাইন দিলাম, ঠিক আছে, এর নিচে সামহাও কোনো এক জায়গায় বসে আছে কত? না তো স্যার -273°C। এরপর আর কোনো উষ্ণতা হবে না, এটাই ফ্যাক্ট। এটাই শিখলি এতক্ষণ পর্যন্ত, যে -273 থেকে কম উষ্ণতা হবে না। এবার বিজ্ঞানী লর্ড কেলভিন কি করলেন? তিনি বলছেন আচ্ছা এক কাজ করতে পারি আমরা, এই সর্বনিম্ন টেম্পারেচারটাকে যদি আমি একটা স্থিরাঙ্ক ধরে নিই, কত? না তো এই সর্বনিম্নটাকেই আমি ধরে নিচ্ছি 0, আর এখানে যে 1°C গ্যাপ, এখানে আমি 1 কেলভিনের গ্যাপকে সেম করছি। তার মানে তুমি দেখো এখান থেকে আমি কত নিচে নেমেছি? না তো স্যার আমি 273 নিচে নেমেছি। তার মানে এইটা যদি 0 হয় তাহলে এখান থেকেও আমাকে 273টা ধাপই নামতে হবে। লজিক এইরকম। তার মানে এখানকার এক মানে এখানকার এক সেম 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 বাট নো ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট, নো সেম সেম বাট নো ডিফারেন্ট। এও এক, এও এক, একই। তার মানে আমি লজিকটা বোঝাতে চাইছি, আমি যদি -273কে 0 ধরে নিই, তার মানে আমি 273 নেমেছিলাম, তাহলে উঠবও কতটা এই লেভেলে পৌঁছাতে গেলে? স্যার 273ই উঠবেন অবভিয়াসলি। আর এখান থেকে এটা কত আছে? 100, তাহলে এখান থেকে এতটা উঠলে পরে এটাও 100 হবে, 373। তবে তুমি লক্ষ্য করো এই স্কেল থেকে এই স্কেল গেলে দেখো আমাকে 273 সামহাও যোগ করতে হচ্ছে। হ্যাঁ না না বলো? 273 যোগ করতে হচ্ছে সামহাও, দেখো তো একবার হচ্ছে কিনা? 273 যোগ করতে হচ্ছে। তার মানে সেলসিয়াস স্কেল যদি হয় টি, তার সাথে আমি 273 যোগ করলে পারবো কেলভিন স্কেল। আমি কি ক্লিয়ার করাতে পারলাম ব্যাপারটা? কত সহজ! ক্লাসে এভাবে সহজ করে বুঝেছো? ক্লাসে এভাবে সহজ করে বুঝেছো? যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো বুঝেছো। আর যদি না বুঝে থাকো, যদি মনে হয় যে না স্যার এটা একদম ইউনিক, এখানেই শিখলাম, অবভিয়াসলি ভাই একটা লাইক আর রোড টু 3K সাবস্ক্রাইবার, প্লিজ 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 3K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি দরকার, ঠিক আছে? সো লাইক, থামস আপ, লাইক লাইক। ওকে চলো, তাহলে লজিকটা আশা করি বোঝাতে পেরেছি আমি। তাহলে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল গেলে আমাকে 273 যোগ করতে হবে, এটা হচ্ছে তার সিম্পল কনসেপ্ট। যেমন ধরো 27°C আছে সমান কোয়েশ্চেন মার্ক কেলভিন, কত হবে কেলভিনে? আরে ভাই 27-এর সাথে কত যোগ করবি? 273 যোগ করবি, তাই তো শেখালাম। ডিগ্রি সেলসিয়াস থেকে 273 যোগ করলে কেলভিন পাবি, তাহলে কত হইলো বাবা? 300 কেলভিন। দেখ হ্যাঁ না বল, ঠিক আছে? বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, এবার ধর তোকে আমাকে বললাম 303 কেলভিন মানে কত সেলসিয়াস। এবার তুই বল সেলসিয়াস থেকে কেলভিন গেলে যোগ করছিস, তাহলে কেলভিন থেকে সেলসিয়াস গেলে বিয়োগ করবো স্যার। তার মানে এখান থেকে এদিকে গেলে যদি যোগ করতে হয়, আরে ভাই এদিক থেকে এদিকে গেলে কি করবো? বিয়োগই তো করবো। তার মানে 303 থেকে 273 বাদ দিয়ে দিব, কত? 30°C। দ্যাটস ইউর অ্যান্সার। তার মানে সেলসিয়াস থেকে কেলভিন গেলে 273 যোগ, কেলভিন থেকে সেলসিয়াস গেলে 273 বিয়োগ। ঘটে ঢুকেছে,
ঘটে ঢুকেছে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ, কেলভিন থেকে সেলসিয়াস গেলে 273 বিয়োগ। আই গেস কনসেপ্ট ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার। চার্লসের সূত্রের লেখচিত্রটা দেখে নাও। চার্লসের সূত্রের লেখচিত্রটা কেমন হয় না, তো ভি ভার্সেস টি লেখচিত্র যদি অঙ্কন করো তাহলে ক্যাপিটাল ভি ভার্সেস স্মল টি লেখচিত্রটা হয় এরকম। এবার লেখচিত্রটা মূল বিন্দুকে এই বিন্দুতে ছেদ করে, এরকম বিন্দু। এইটা হচ্ছে কত, টি সমান -273°C। অর্থাৎ টি যখন 0°C, দেখো গ্যাসের আয়তন কিন্তু 0 নয়, গ্যাসের আয়তন 0 নয়, সামহাউ কিছু একটা আয়তন, এটাকে তুমি V0 বলতে পারো। তার মানে চার্লসের সূত্রে ভি ভার্সেস স্মল টি লেখচিত্র উষ্ণতা অক্ষকে -273°C উষ্ণতায় ছেদ করে। এই -273°C উষ্ণতা -459.4° ফারেনহাইট স্কেলে মাথায় রাখবে। আর অ্যাকুরেটলি এই সূত্রটাকে বা এটাকে লেখা হয় -273.16°C। এটা অ্যাকুরেটলি লেখা হয় -273 নয়, বরং -273.16°C। আই গেস বোঝাতে পেরেছি, ঠিক আছে, আই গেস বোঝাতে পেরেছি। তাহলে লজিকটা হচ্ছে এরকমই। তাহলে এখন দেখো চার্লসের সূত্রটা আমরা এইভাবে পেলাম। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আমরা চার্লসের সূত্রটা পরম স্কেলে স্থাপন করব। তাহলে পরম স্কেলে চার্লসের সূত্র, পরম স্কেলে চার্লসের সূত্র। পরম স্কেল মানে কি? পরম স্কেল মানে সামহাউ সেখানে ক্যাপিটাল টি থাকবে, স্মল টি থাকবে না। তুমি লক্ষ্য করো চার্লসের সূত্রটা কি ছিল, এখানে লিখছি। চার্লসের সূত্রটা ছিল V সাফিক্স টি ইকুয়াল টু V0 1 প্লাস মাইনাস লিখছি না T/273 এরকম ছিল। অর্থাৎ ভি এর সাথে স্মল টি ছিল, কিন্তু আমি চাইছি ভি ভার্সেস টি এর রিলেশন। কারণ পরম স্কেল মানে তো স্যার ক্যাপিটাল টি, পরম স্কেল মানে তো স্যার ক্যাপিটাল টি। তাহলে ভি ভার্সেস ক্যাপিটাল টি চাইছি আমি, তাহলে ভি ভার্সেস ক্যাপিটাল টি আমি চাইছি। ওকে, চাও। এখন দেখো আমি যদি স্মল টিটা না লিখি, ধরো লিখলাম না, আরে আমার ইচ্ছা, আমি লিখছি না, এখানে অসুবিধা নাই তো, ভি সমান V0 আমি লিখছি। এখন ভি সমান V0 1 প্লাস T/273। তুমি বলবে স্যার টি লিখ, আচ্ছা টি লেখ টি, কোনো ব্যাপার নাই, লেখ। তো অনেকে বলবে স্যার কেন লিখছে না, আচ্ছা লেখ। আচ্ছা আমি যদি এখান থেকে করি V0, এটাকে লসাগু করি, আমি কি করতে হয় জানি না আমি, তোরা জানিস সেটা ভালো। তাহলে এরকম কিছু হয় নাকি, দেখতে এরকম কিছু হয় কিনা, যে 273 রেখে দিলাম, 273 প্লাস স্মল টি, আর এই জায়গাটায় আমি একটা ফর্মুলা লিখে রাখলাম, এইখান থেকেই পেলাম 273 প্লাস স্মল টি সমান ক্যাপিটাল টি। 273 প্লাস স্মল টি মানে কি হচ্ছে, ক্যাপিটাল টি। তার মানে আমি লিখবো V0 ইন্টু ক্যাপিটাল T/273। এবার লক্ষ্য কর, দেখ স্মল টিটা হয়ে গেছে যখনই ক্যাপিটাল টি, তাহলে স্মল টি এটাও থাকবে, এটাও কি থাকবে, ক্যাপিটাল টি। আমি কি বলতে পারছি, স্মল টির জন্য স্মল টি ছিল, ক্যাপিটাল টির জন্য ক্যাপিটাল টি। তার মানে ভিটি সমান V0 ইন্টু T/273। এখন ধর T1 ও T2 উষ্ণতায় কোন গ্যাসের আয়তন V1 ও V2, তাহলে T1 ও T2 উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ধরলাম আমি, তো V1 ও V2। তাহলে আমি কি লিখবো, দেখ কি লিখবো, দেখ V1 সমান, তাহলে T এর জায়গায় 1 লিখলাম, V1, তাহলে T এর জায়গায় কি লিখবো, T1 V0/273 ইন্টু T1, অবভিয়াসলি স্যার তাই লিখবেন। আর কি লিখবো, V2 সমান V0/273 ইন্টু T2, অবভিয়াসলি তাই লিখবেন, তাই না? তাহলে এখন দেখ এখান থেকে লিখছি, তাহলে দেখ V1/V2 সমান, তাহলে V0/273 ইন্টু T1 বাই V0/273 ইন্টু T2, তাই না? এবার দেখ আমি যদি V0/273 কেটে দিই, এই দুটো কেটে দিলাম, দেখ V0/273 কেটে যাবে তো, একই জিনিস। তাহলে কি পড়ে থাকছে, দেখ পড়ে থাকছে V1/V2 সমান হচ্ছে T1/T2। এবার 1 to 1 2 যদি এই রিলেশন থাকে, এখান থেকে বোঝা যায় ভি সমানুপাতিক ক্যাপিটাল টি। এটা কি লেখা দেখা যাচ্ছে নাকি বোর্ডে কেটে যাচ্ছে, আমি একটু দেখে দিই। হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে ভি সমানুপাতিক ক্যাপিটাল টি লেখা যাচ্ছে। এই যে ক্যাপিটাল টি সম্পর্কটা, এটা হচ্ছে কি সরল সম্পর্ক বা সমানুপাতিক। তার মানে আমরা বলবো কি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। কত সহজ হয়ে গেল। আগে কি বলছিলাম চার্লসের সূত্র, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। আরে ভাই এত বড় সূত্র দরকার নাই, কে বলছে, বিজ্ঞানী কেলভিন বলছে। আরে ভাই দরকার নাই, কি হবে না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি তার পরম উষ্ণতার সমানুপাতিক। ফিনিশ। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার করাতে পেরেছি।
ঠিক আছে, ওকে। তাহলে আমরা চার্লসের সূত্রটা পরম স্কেলে শিখলাম। এবার পড়বো চাপের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্রে এই যে পরম স্কেলে পড়লাম তার যে লেখচিত্রটা, সেই লেখচিত্রটা কি হবে? ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্র হবে। হ্যাঁ ঠিক আছে, ভি ভার্সেস ক্যাপিটাল টি। এবার বোর্ডটা কেন কালো হয়ে যাচ্ছিস বাবা? এই তো সবে নতুন বোর্ড আজকে ইনস্টল করলাম, বসালাম। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, বুঝতে পেরেছি এতদূর পর্যন্ত? কোনো সমস্যা হলে অবভিয়াসলি কমেন্ট সেকশন আছে তোমাদের জন্য, ফিল ফ্রি কমেন্ট সেকশনকে নিজের বাবার সম্পত্তি মনে করো, যা মন যায় ওখানে লিখো। অবভিয়াসলি পড়া রিলেটেডই কিছু লিখিও, উল্টো পাল্টা কিছু লেখার দরকার নাই। আর হ্যাঁ, বুঝতে পারছো কিনা অবভিয়াসলি জানিয়ে দিও যে না হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অবভিয়াসলি যদি মনে হয় যে না স্যার ভালো লাগছে, অবভিয়াসলি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, এইটুকুই রিকোয়েস্ট। আর রোড টু 3K নাকি, রোড টু 3K 3000 সবে ইউটিউব শুরু করলাম, ভালো মতো এখনো সিরিয়াসলি শুরু করিনি। আশা করছি সিরিয়াসলি এই কয়েকটা দিনে শুরু করেছি, কয়েক মাস হলো অ্যাকচুয়ালি, গত বছর থেকে অ্যাকচুয়ালি খুব একটা মোটামুটি ভিডিও আমি দিতে পারতাম না, সময় পেয়ে উঠতে পারতাম না। ঠিক আছে, আমার জন্য ঘরে একটা বোর্ড বসালাম, বাকি দেখা যাক তোমাদের সঙ্গ থাকলে পরে অবভিয়াসলি পেরে উঠবো। ঠিক আছে, অবভিয়াসলি চলো ওকে। তাহলে আমরা আলোচনা করছিলাম চার্লসের সূত্র পরম স্কেলে। তাহলে চার্লসের সূত্র পরম স্কেলে মানে ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্রটা হয় মূল বিন্দুগামী সরলরেখা, লাইক দিস, ভি ভার্সেস ক্যাপিটাল টি। এই চার্লসের সূত্র কি পেলি? চার্লসের সূত্র কি পেলি? ভি সমান টি দিলাম, V01 প্লাস টি বাই 273, আর ক্যাপিটাল ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। এই দুটো পেলাম তো? এই পুরো জিনিসটাকে কপি করলো বিজ্ঞানী রেনো, যে রেনোর সূত্র। রেনোর সূত্র একটু আগে লিখেছিলাম, দেখো, চাপ আর উষ্ণতা সেম সেম বাট ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট। কি কি ডিফারেন্ট? চার্লসের সূত্রে যেটা আয়তন ছিল সেটা চাপ হয়ে যাবে, আর যেটা চাপ ছিল সেটা আয়তন হয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি, তার সূত্র কি ছিল? স্থির চাপে রেনো হয়ে যাবে স্থির আয়তনে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, এখানে কি হয়ে যাবে? স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ। তাহলে আমি সূত্রটা বলছি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের যা চাপ তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আই রিপিট, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের যা চাপ তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে আমি ভি কে লিখবো কি? ভি কে লিখবো আমি, ভি কে লিখবো পি, পি কে লিখবো ভি। এই হচ্ছে গল্প। কারণ ভি কে লিখবো পি, তার মানে পি সাফিক্স টি ইকুয়াল টু P01 প্লাস টি বাই 273, নাকি একই সূত্র। আর পি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, এটা হচ্ছে রেনো সূত্র বা চাপের সূত্র। তো আই গেস রেনো সূত্র বা চাপের সূত্রটাকে আমি বোঝাতে পারলাম এখানটাতে। ঠিক আছে, ওকে। এবার পড়বো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। এবার আমরা বয়েল ও চার্লসকে সমন্বয় করব, বয়েল ও চার্লসকে সমন্বয় করব। ওকে, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে পেয়েছিলাম, আমি ইংলিশে লিখে দিলাম, হ্যাঁ, ফ্রম বয়েল। বয়েল থেকে কি পেয়েছিলাম? ভি সমানুপাতিক 1/p, ব্র্যাকেটে কি লিখবো? যখন গ্যাসের ভর স্থির, ভর ও উষ্ণতা স্থির, নাকি? কেন কি লিখবো? ভর ও উষ্ণতা স্থির। আর কি লিখবো? ফ্রম চার্লস। চার্লস থেকে কি পেয়েছিলাম বাবা? এগুলো ইংলিশে খবরদার লিখিস না, ঠিক আছে? ফ্রম চার্লস কি পেয়েছিলাম? ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, এখন লিখেছিলাম বাবা এখানটাতে। ইয়েস অর নো? কি লিখবো? যখন চাপ ও ভর স্থির। এখন দেখ এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি লিখবো যৌগিক ভেদের, আশা করি যৌগিক ভেদ হয়ে গেছে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদ দেবো। তাহলে বাঁ দিকে দেখ দুটোই ভি আছে, অবভিয়াসলি ভি আছে। তাহলে কি লিখবো? ভি সমানুপাতিক টি বাই পি। নিশ্চয়ই কেমন হয়? এ সমানুপাতিক বি এবং এ সমানুপাতিক সি হলে দুটো বাঁ দিকে একই থাকলে কি লিখি? এ সমানুপাতিক ভালো ছেলে, তাই না? বিসি বলো না, ভালো ছেলে বলো, অবভিয়াসলি বেটার হবে। তাহলে ভি সমানুপাতিক টি বাই পি যখন গ্যাসের চাপ, উষ্ণতা এবং গ্যাসের ভর পরিবর্তনশীল, এখানে পরিবর্তিত হয়ে যাচ্ছে, অবভিয়াসলি পরিবর্তিত হচ্ছে ভাই। বা কি লিখতে পারো? ভি সমান কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট টি বাই পি। এগুলো বলার অবকাশ নাই, ব্র্যাকেটে কি লিখতে পারো? কে হলো সমানুপাতিক ধ্রুবক, এখন বা পি ভি সমান কে টি। এবার দেখ আমি একটা লজিক বলবো, এবার দেখ, ইন্টারেস্টিং আছে।
পিভি সমান কেটি, কে তো সমানুপাতিক ধ্রুবক, কিন্তু 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 যদি 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 কেটাকে আমরা বলি বোল্টজম্যান কনস্ট্যান্ট কেবি, যেটাকে কেটাকে আমরা যদি বলি বোল্টজম্যান কনস্ট্যান্ট কেবি, যদি কে কে আমরা বলি কেবি কে বলি আমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক, তখন এই সূত্রটাকে বলবো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আমি জানি না কোনো জায়গায় পেয়েছো কিনা, না পেয়ে থাকলে লাইক লাইক লাইক, না পেয়ে থাকলে লাইক অবভিয়াসলি। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এটাকে বলা হয় পিভি সমান কেবিটি, অ্যাকচুয়ালি কেবি, যেটাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট কেবি, বোল্টজম্যান কনস্ট্যান্ট। আমি কি বোঝাতে পারছি ব্যাপারগুলো? ক্লিয়ার হচ্ছে? কমেন্ট সেকশনে বলবে অবভিয়াসলি ভাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, বা আমি কি লিখতে পারি, পিভি বাই টি সমান কে, অর্থাৎ চাপ আয়তনের গুণফল বাই উষ্ণতার ধ্রুবক হবে। তার মানে এখানে এটাও লেখা যায়, বা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 সমান P3 V3 বাই T3 সমান কনস্ট্যান্ট। এবার এইটা কাজে লাগে আমার সূত্র অঙ্কের জন্য, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এখানে কি লিখতে পারতাম আমরা, ধরি T1 ও T2 উষ্ণতায় কোনো গ্যাসের চাপ P1 ও P2 এবং আয়তন V1 ও V2, তবে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। সো তোমরা এটা বই দেখে নিতে পারো, টেক্সট বই পড়তে পারো। যারা আমার নোটস পড়ছো অবভিয়াসলি নোটস ফলো করবে, দেখবে নোটস খুব ভালো করে লিখে দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে চার্লস বয়েলের সমন্বয় সূত্র। এবার কামিং ফ্রম দিস পয়েন্ট, এখান থেকে একটা গল্প আনা যায়। যদি আমরা এটাকে কে বি ধরি, বোল্টজম্যান কনস্ট্যান্ট ধরি, এটাকে যদি বোল্টজম্যান কনস্ট্যান্ট ধরি, তাহলে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, অবভিয়াসলি আদর্শ, পরে বোঝাচ্ছি আমি, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে কে আছে, কে 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 আর দ্বারা, কে কে আর নয়, কে কে আর নয়, কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করা হয়। কথাটা বলে দিচ্ছি, শুনে নাও। 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করা হয়, যেখানে আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে পিভি সমান কত হয়ে যাবে, আর টি। আর যদি এন মোল নাও, এন মোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি, এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান এনআরটি। তাহলে সমন্বয় সূত্র থেকে আমরা আদর্শ গ্যাসের সূত্রটাকে আনতে পারছি। তাহলে সমন্বয় সূত্র থেকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটাকে আনতে পারছি, অবভিয়াসলি আনতে পারছি স্যার, as you can see। তাহলে বুঝলাম। ওকে, নাও তাহলে আমরা আদর্শ গ্যাসের সম্পর্ক বুঝলাম। এবার পড়বো আমরা আদর্শ গ্যাস কাকে বলে আর বাস্তব গ্যাস। মিটিয়ে দিলাম বাবা। আদর্শ গ্যাস কাকে বলে, যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে যে কোনো অবস্থাতেই, বা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, তাদেরকে বলবো আদর্শ গ্যাস। তার মানে যারা চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলবো আমরা আদর্শ গ্যাস। যারা চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না তাদেরকে বলবো আমরা বাস্তব গ্যাস। বেসিক্যালি নর্মাল উষ্ণতা ও চাপে কেউই চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না, নর্মালি কেউ মেনে চলে না। তো নর্মালি কেউই মেনে চলে না চার্লস ও বয়েলের সূত্র, ঠিক আছে? সেজন্য বাস্তবে সব গ্যাসকে আমরা বলি কি বাস্তব গ্যাস। অ্যাকচুয়ালি তারা সব বাস্তব গ্যাস, কিন্তু যদি চাপকে কমানো হয় আর উষ্ণতাকে বাড়ানো হয়, অর্থাৎ উচ্চ উষ্ণতা নিম্ন চাপ, উচ্চ উষ্ণতা নিম্ন চাপে গ্যাসগুলো সব বাস্তব গ্যাস, এই আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাছাড়া আদর্শ গ্যাস কাকে বলে না, তো যে সমস্ত গ্যাস বা যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলছে তাদেরকে বলে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের পয়েন্ট থাকবে ইস্যু, পয়েন্ট মানে এটা আদর্শ। যেমন আমাদের মানব সমাজে আদর্শ বলতে আমরা কাদেরকে বুঝি, আমরা বিবেকানন্দকে নিই, এপিজে আব্দুল কালামকে নিই, এরা হচ্ছে আদর্শ ব্যক্তি। এদের কিছু গুণ আছে যেগুলো আমরা চেষ্টা করি ফলো করার। তাহলে আদর্শ গ্যাস কাদের হবে, যারা হচ্ছে বিন্দু ভরযুক্ত, যাদের আয়তন নগণ্য, কোনো আয়তনই নেই, পাত্রের আয়তনের তুলনায় তাদের আয়তন নগণ্য, যারা পরস্পরকে ধাক্কা মারছে, কেমন ধাক্কা, স্থিতিস্থাপক সংঘর্ষ লিপ্ত হচ্ছে তারা, ঠিক আছে? আর কি না, তো এরা পাত্রের দেয়ালে সর্বদা একটা বল প্রয়োগ করছে বা ধাক্কা মারছে, এর ফলে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ হচ্ছে লম্বভাবে, তার ফলে পাত্রের দেয়ালে চাপ সৃষ্টি হয় ইত্যাদি। এগুলো হচ্ছে সব পয়েন্ট যেটাকে আমরা বলি আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব, ঠিক আছে? পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখন এরা তো আদর্শ গ্যাস হলে হবে, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাস হতে গেলে এগুলো হতে হবে, তার স্থির উষ্ণতা এগুলো থাকবে সব, যা যা এখনই বোঝালাম আমি। এখন একটা গ্যাস
যখন বাস্তবে আছে সে বাস্তব গ্যাস রূপে কাজ করছে, কিন্তু একে যখন আমি উচ্চ উষ্ণতা দিচ্ছি আর নিম্ন চাপ দিচ্ছি তখন কি হচ্ছে, সে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে চাইছে বা করছে। ঠিক আছে, তবে কনসেপ্টটা এরকম ভাবে আমরা নেব যে এই অবস্থাতে তারা করে। এখন এখন তাহলে আমরা চার্লস রিলেটেড গ্যাসের সূত্রগুলো বয়েল পড়লাম, চার্লস পড়লাম এবং চাপের সূত্র পড়লাম। এখন আমরা পড়বো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র ছোটবেলা থেকে জানো, একই চাপ উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে, আর বলার অবকাশ নাই। তাহলে একই চাপ উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এবং অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা কত জানো, 6.022 × 10⁻23। এটা লিখছি না, অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 × 10⁻23। তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, নো ডাউট, অসুবিধা নেই। এরপর পড়বো আমরা গেলুসাকের সূত্র। গেলুসাক কি বলছে, বলছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে একই চাপ উষ্ণতায়। তার মানে ধরো আমি কথা মনে বলছি যে N2 আর 3H2 এই দুটো মিলে তৈরি হচ্ছে 2NH3। এবার দেখো এরা হচ্ছে বিক্রিয়ক, এরা বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং দুজনেই গ্যাস। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে একই চাপ উষ্ণতায়। তার মানে এর আয়তন কত, কিছু নাই, মানে স্যার 1, এর কত 3, তার মানে 1:3। কখন এরকম হবে না, এটা এরকম হবে না 1-এর 3 + 3-এর 7, এরকম কোনোদিন হবে না, সরল অনুপাত হবে, সরল অনুপাত। তাহলে গ্যাসীয় বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থটিও যদি গ্যাসীয় হয় তাহলে সেও তার সাথে সরল অনুপাতে থাকবে 1:3:2। এই হলো গেলুসাকের সূত্র। এখন অ্যাভোগাড্রো কি বলছিল না, তো একই চাপ উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। আচ্ছা, অণুর সংখ্যা যদি n হয় তাহলে আমরা লিখতে পারি v সমানুপাতিক n যখন চাপ ও উষ্ণতা স্থির। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো তো তাই বলো, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। তাহলে তুমি আয়তন চেঞ্জ করলে পরে বা গ্যাসের ভর যদি চেঞ্জ করো মোল নাম্বার, তাহলে আয়তন চেঞ্জ হবে, অবভিয়াসলি হবে, তাই না? সো এটা চেঞ্জ করছে, ঠিক আছে। এটা হলো বয়েলের সূত্র। এই জায়গাটা কি বুঝতে পেরেছো? অ্যাভোগাড্রো কি বলছে, একই চাপ উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। এটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, ধরো 3টে পাত্র, প্রত্যেকের উষ্ণতা 0 0 0, প্রত্যেকের উষ্ণতা 0 ডিগ্রি, আর প্রত্যেকের চাপ 1 atm 1 atm 1 atm, প্রত্যেকের চাপ 1 atm 1 atm 1 atm, প্রত্যেকের চাপ। এখন ভালো করে বোঝো, একই চাপ উষ্ণতায় দেখো সম আয়তন গ্যাসে সমসংখ্যক অণু থাকে। আচ্ছা আমি যদি 2v করি তাহলে এগুলো কি হয়ে যাবে, 2n হয়ে যাবে, হ্যাঁ না বলো, তাই না? আচ্ছা 3v করলে 3n, তার মানে v বাড়াচ্ছে n বাড়ছে, দেখো চেঞ্জ হচ্ছে, তার মানে v প্রপোর্শনাল টু কি হয়ে গেল n। দেখো এর থেকে সহজ ব্যাপার বোঝাতে পারবো না বাবা, ঠিক আছে, এর থেকে সহজ ব্যাপার বোঝাতে পারবো না। আশা করি 0 থেকে একদম হিরো হয়ে যাওয়ার জন্য এইটুকু বা এই কনসেপ্টগুলো যথেষ্ট, মোর দ্যান এনাফ। মাধ্যমিকের জন্য আমি কিন্তু টার্গেট রেখেছি মাধ্যমিক, আমি চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া, তোমরা শুধু সঙ্গে থেকো, আই উইল অবভিয়াসলি। শুধু কোশ্চেন অ্যান্সার সলভ করো না, শুধু কোশ্চেন অ্যান্সার নয়, এই পুরো থিওরি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, পুরো থিওরি পড়িয়ে দিচ্ছি। ওকে, আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ক্লাসে নেক্সট দিন লিখে দেবো বা তোমাদের আমি গ্রুপে করে দেবো, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো, ক্লাস 10-এর জন্য মাধ্যমিক 2025-কে মাথায় রেখে কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যায়? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যেতে পারে, গ্রুপের কথা বলছি আমি, চ্যানেল নয়, চ্যানেল তো আমরা আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যেতে পারে। একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি একটা নেক্সট ভিডিওতে অবভিয়াসলি তোমাদের এটা নিয়ে ভাববো, ঠিক আছে। ওকে, এখন আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা আমরা একরকম ভাবে দেখালাম, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা এবার দেখাচ্ছি, ঠিক আছে। তাই দেখো চার্লসের বয়েলের সূত্র থেকে পাই, আমি লিখছি না বেশি, বয়েলের সূত্র থেকে পাই v সমানুপাতিক 1/p, ব্র্যাকেটে কি লিখতে হয়, যখন গ্যাসের উষ্ণতা ও ভর স্থির। আর চার্লস থেকে কি পাও, চার্লস থেকে পাও v সমানুপাতিক ক্যাপিটাল T, যখন কি লিখবে, চাপ ও উষ্ণতা, চাপ ও গ্যাসের ভর স্থির। আবার তুমি দেখো অ্যাভোগাড্রো সূত্র থেকে কি পাও, অ্যাভোগাড্রো থেকে পাও v সমানুপাতিক n, যখন গ্যাসের চাপ ও উষ্ণতা কি স্থির। ব্র্যাকেটগুলো আমি বলে দিচ্ছি সবাইকে, ব্র্যাকেটগুলো অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে না, ব্র্যাকেট লিখতে হবে। এখন তুমি দেখো বাঁ দিকে সব ভি 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 আছে, তাহলে ভি সমানুপাতে কি লিখবো আমি, NT/P, তাহলে ভি সমানুপাতে কি হয়ে গেল, NT/P।
ব্র্যাকেট লিখবো যখন এগুলো যা লিখেছে সব কি হবে পরিবর্তনশীল, অর্থাৎ গ্যাসের চাপ, ভর, উষ্ণতা এগুলো সব কি হবে পরিবর্তনশীল। বা ভি সমান একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে আমরা আর দিয়ে লিখবো, কি লিখবো, যেখানে আর হলো সমানুপাতিক ধ্রুবক, বা পিভি সমান এনআরটি। এখানেই লিখতে পারো আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, পিভি সমান এনআরটি। এ হচ্ছে গল্প। তাহলে আমরা যদি বলে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, আমরা কিন্তু এইভাবে প্রতিষ্ঠা করব আদর্শ গ্যাস সমীকরণ, মাথায় রাখবো এইভাবে প্রতিষ্ঠা করবো আমরা আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। এবার আমরা আর নিয়ে আলোচনা করি। আর তাহলে দেখো আর সমান পাচ্ছ পিভি বাই এনটি। আর সমান কি পাচ্ছ পিভি বাই এনটি, দেখ ভালো করে দেখ, পিভি বাই এনটি, তাই না। তাহলে এখন আর এর যদি মাত্রা বার করি, মাত্রা আর এর কত হবে, চাপের মাত্রা, বলো চাপের মাত্রা ml -1 t - 2। আয়তনের মাত্রা কত হবে, না তো স্যার এল কিউ। আচ্ছা মোলের মাত্রা তো এন, আর উষ্ণতার মাত্রা থিটা, তার মানে কত হবে ml স্কয়ার t - 2 n টু দি পাওয়ার -1 থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে মাত্রা, কার মাত্রা, আর এর মাত্রা, আর এর মাত্রা। একক কি হবে, একক দেখ সিজিএস পদ্ধতি দেখ। আচ্ছা তুই বল এটা কার মাত্রা বলতো, ml স্কয়ার t টু দি পাওয়ার -2 এটা কার মাত্রা। মনে রাখবো ml স্কয়ার t টু দি পাওয়ার -2 ক্লাস 9 এ পড়েছে, এটা হচ্ছে শক্তি বা কার্যের মাত্রা, তাই এটা হচ্ছে কার্য যদি হয় তাহলে আর্গ, এন মানে তো মোল, মোল টু দি পাওয়ার -1 আর ডিগ্রি সি টু দি, আচ্ছা কেলভিন লেখ এখানে, কেলভিন কে টু দি পাওয়ার -1। ওকে, এসআই পদ্ধতিতে কি হবে, না তো জুল, মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, আরো একটা একক হয়, অন্য একটা একক লিটার অ্যাটমসফিয়ার, মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তাহলে তিনটে একক বুঝালাম, আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, জে মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, এবং লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। আমি এবার আর এর মান বার করব। আর এর মান কি কি ক্ষেত্রে, তিনটি ক্ষেত্রে আর এর মান বার করব, তিনটি ক্ষেত্রে আর এর মান বার করব। তোমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে যে স্যার এই জায়গাটা একটু বলুন, বা কোনো একটা টপিক রিলেটেড টু দিস যদি মনে হয় যে না সেটা বললে আর একটু ভালো হয়, বা কোনো যদি কোয়ারিজ থাকে, ফিল ফ্রি টু ইউজ কমেন্ট সেকশন। কমেন্ট সেকশন তোমাদের জন্য, কমেন্ট সেকশনে লেখো যে স্যার এটা অসুবিধা, আমি তোমাদের চেষ্টা করবো অবভিয়াসলি করে দেবো, ঠিক আছে। ওকে, এখন আর এর মান যদি বার করি, আর এর মান যদি বার করি তাহলে আর এর মান কি হবে, দেখো সিজিএস পদ্ধতি আগে, সিজিএস পদ্ধতি ভাবো, সিজিএস পদ্ধতি আগে, সিজিএস পদ্ধতি আগে ভাবো। আচ্ছা সিজিএস বলতে পি, পি মানে কি চাপ ভাই, পি মানে তো চাপ, চাপ কত হয়, তো 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ার। প্লিজ বলিস না যেটা জানি না বাবা, আজকে এক্ষুনি করালাম। আচ্ছা আয়তন কত হয়, 22.4 লিটার নাকি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, কোন মোল, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এখন 22.4 লিটার মানে কত হবে, 22,400 সেমি কিউব। কেন 1 লিটার মানে 1000 সেমি কিউব, অবভিয়াসলি তুমি জানো সেটা। আর উষ্ণতা কত নেবো, 0 ডিগ্রি সি। এবার 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন, দেখ আমি কেলভিনেই চয়েস করেছি, ভালো করে দেখ। 0 নিলে কি হতো ভাই, আচ্ছা টি এর মান দিয়ে 0 বসিয়ে দিতাম, আর এর মান ইনফাইনাইট হয়ে যেত, তাই না, হবে না জি। তাই এই চ্যাপ্টারে সব অঙ্কগুলোতে আমরা কেলভিন স্কেলে করব, সব কেলভিন স্কেল করব। তাহলে আর এর মান কত হবে স্যার, আর এর মান হবে দেখ 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 22,400 বাই 1 ইন্টু 273, যদি ক্যালকুলেট করো তাহলে এটার মান দাঁড়ায় 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, অবভিয়াসলি তাই হবে। আর যদি এসআই করিস, এসআই যদি এসআই করো, দেখো কি হয়, এসআই দেখো এসআই এর ক্ষেত্রে পি কত হবে স্যার, 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নাকি, অবভিয়াসলি ক্লাসে বুঝিয়েছিলাম নিউটন পার মিটার স্কয়ার, বলবে না যে স্যার করাইনি, কোনো কিছু বাদ দিইনি। আচ্ছা আয়তন কত, আয়তন হচ্ছে 22,400 সেমি কিউব, ভালো করে দেখ সেমি কিউব, এটা মানেই হবে কত, দেখ ভালো করে দেখ। আচ্ছা তুই বল 1 সেমি কিউব মানে তো 1/cm, সরি সিএম ইন্টু সিএম, এটাই তো হবে 1 সেমি কিউব মানে 1 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার। ওকে স্যার, আচ্ছা 1 সেন্টিমিটার মানে তো 1/100 মিটার, তার মানে 1/100 তাহলে 1/100 হোল কিউব মিটার কিউব, তার মানে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। দেখ তো এটা হয় কিনা, দেখ বুঝতে পেরেছিস কিনা এটা,
নাহলে অঙ্কে কাছে আছো, নাহলে অঙ্কে কাছে আছো। 10 স্কোয়ার, এটা মানে 10 স্কোয়ার তো 100 মানে, আর 10 স্কোয়ারের কিউব মানে 10⁶, ওপরে গেলে কত হবে -6। তার মানে আমরা লিখবো 22,400 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। আচ্ছা, এন মানে তো 1 মোল, আর টি মানে কত 273 কেলভিন, অ্যাজ আই ক্যান সি। তাহলে আর এর মান কত হবে? আচ্ছা, এগুলো স্যার কেন নিচ্ছেন? আরে ভাই, আর এর মানটা বার করছি প্রমাণ চাপে। প্রমাণ চাপে, এটাকে বলে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ চাপ উষ্ণতায়। তাহলে আর এর মান কত হবে স্যার? 1.013 ইন্টু 10⁵। যারা আমার কাছে পড়ছো না অথচ সরি, যারা আমার কাছে পড়ছো পরে ভর্তি হয়েছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তার মানে কত হবে? 8.314, আচ্ছা, জুল মোল টু দি পাওয়ার, এটা হবে তার ভ্যালু। তাহলে কি করে এলো? আরে সিম্পল, 10⁻7 আর্ক মানে কি হয়? 9-এ পড়েছিস বল। 10⁻7 আর্ক মানে কি হয়? 1 জুল। 10⁻7 আর্ক মানে কি হয়? 1 জুল। আরে ভাই, তাই তো লিখলাম জুল। আর জুল মানে কি? এসআই। জুল মানে তো এসআই। আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? আর লিটার অ্যাটমসফিয়ারে নেবো, লিটার অ্যাটমসফিয়ারে নেবো। চলো লিটার অ্যাটমসফিয়ার করি। লিটার অ্যাটমসফিয়ার দেখ, পি কে নেব আমরা 1 ATM, ভি কে নেব 22.4 লিটার, এন কে নেব 1 মোল, আর টি নেব 273 কেলভিন। বাস, এই যে লিটার অ্যাটমসফিয়ার চলে এলো। তার মানে আর সমান পিভি বাই এনটি। আচ্ছা, তুই বলতো এই পিভি রাশি দ্বারা কি প্রকাশ করা হয়? অনেক টার্গেটে দেখি, মনে রাখবি এই পিভি রাশি দ্বারা কার্যকে প্রকাশ করা হয়। ক্লাস 11-এ পড়াবো, পিভি রাশি দ্বারা কার্যকে প্রকাশ করা হয়। তাহলে আর সমান 1 ইন্টু 22.4 বাই 1 ইন্টু 273। দেখ, তাই হচ্ছে। এটা যদি ক্যাটাগরি করি 0.082। এবার দেখ, পি এর একক কি? অ্যাটমসফিয়ার। ভি এর একক লিটার, তাই এটাকে লিখবো লিটার অ্যাটমসফিয়ার, মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। তাহলে আর এর 3টি পদ্ধতিতে একক আমি বার করে দিলাম, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু বেশি হালকা, প্রমাণ করো। বুঝলে আছে। এখন দেখ, শুষ্ক বায়ু যদি দেখিস, শুষ্ক বায়ুর ম্যাক্সিমাম কম্পোনেন্টটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। এখন নাইট্রোজেন আর অক্সিজেন যদি দেখিস, নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত? না, তো নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14 আর অক্সিজেনের 16। আচ্ছা, এই যদি অ্যাভারেজ নিই, তাহলে অ্যাভারেজ কত হবে? 15 হবে। 14 16 অ্যাভারেজ তো 15। আর যদি আর্দ্র বায়ু নিই, আর্দ্র বায়ুর ম্যাক্সিমাম কম্পোনেন্টটা কি হচ্ছে? জল, H2O, আর H2O মানে 18, বাষ্প ঘনত্ব কত হচ্ছে? 9। তুই বলতো 15 বড় না 9 বড়? 15 বড় অবভিয়াসলি। তার মানে 15 যেহেতু বড়, তাহলে 15 বাষ্প ঘনত্ব মানে কি? ভারী গ্যাস। তাহলে শুষ্ক বায়ু বেশি ভারী, আর্দ্র বায়ু বেশি হালকা। কেন হালকা? বাষ্প ঘনত্ব কি? কম। অনেক বই, বিশেষ করে ভট্টাচার্য ব্রাদার্স বা এরকম কিছু বইয়ে দেখবে এটা দেওয়া আছে ক্যালকুলেশন করে, এরকম যে নাইট্রোজেনের পার্সেন্টেজ 78.01%, অক্সিজেন 20.16%, এরকম পার্সেন্টেজ করে দেওয়া আছে। এটাও করতে পারো। অনেক স্কুল স্যার ম্যাডাম এটা কেটে দিচ্ছেন, আমি জানি না কেন কাটছেন অ্যাকচুয়ালি। আপনারা যদি কোনো স্যার বা ম্যাডাম এটা দেখেন, প্লিজ আপনারা এই ভিডিওটা কমেন্ট সেকশনে জানান যে আপনারা এটা কেন কাটছেন। আমি এটা খবর পেলাম, অনেক স্টুডেন্ট বললো, আমি জানি না স্টুডেন্ট সত্যি বলছে কিনা, আই ডোন্ট নো। যদি আপনারা কেটে থাকেন, আই ডোন্ট নো, বাট কেন কাটছেন বা এগুলো কেন হয়, মানে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো বা জানি না, ঠিক আছে? তো পার্সেন্টেজ ওয়াইজ যদি কোনো সমস্যা হয় বা কিছু হয়, তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। অবভিয়াসলি পজিটিভ যে কোনো ক্রিটিসিজম আমি অবভিয়াসলি নিই, যে না এটা এই জায়গাটায় ভুল। অবভিয়াসলি সব জানতা আমি এখানে বসে নেই, আমি অনেক কিছু জানি না, আপনারা অনেক কিছু জানতে পারেন, বা অনেকেই অনেক কিছু জানতে পারে যেটা আমি জানি না, ঠিক আছে? তো আমার মনে হয় যে অ্যাজ এ পার্সপেক্টিভ ভিউ অফ, আমি যদি আমার বলি, তাহলে তো ঠিক হওয়া উচিত, ঠিক আছে? পার্সেন্টেজ দিয়ে কেউ করতে পারে, কেউ বাষ্প ঘনত্ব দিয়ে বলতে পারে, ঠিক আছে? এখন শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন, এটা যদি তোমাকে থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, বাট অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল থেকে একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা অনেক বেটার। ম্যাথমেটিক্যাল, কারণ ফিজিক্সের থিওরি আর ম্যাথ বলতে কি, এমন তো বহু থিওরি আছে যেগুলো সব ম্যাথস, লাইক মোমেন্ট অফ ইনার্শিয়া থিওরি কি আছে ভাই? সবই তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। নিশ্চয়ই তোমরা ক্লাস 11-এ যারা পড়ছো, মানে পড়বে ভবিষ্যতে, তারা জানবে, ঠিক আছে? সো এগুলোর তো অ্যাপ্রোচ জানি না আমি, বাট মনে হয় এগুলো ঠিক অ্যাকচুয়ালি আমার ভিউয়ে, বা অ্যাজ এ টিচার আমার মনে হয় যে এটা ঠিক।
ঠিক আছে? যদি কারোর মনে হয় সে আমাকে বলতে পারো বা বলতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? আমি ব্যাপারটাকে ভেবে দেখব। বাট ম্যাথমেটিক্যাল দিক দিয়ে গেলে তো কোনো ক্ষতি আমার মনে হয় না যে ফিজিক্সে আছে, বরং আমরা প্রিফার করি হায়ার স্টাডিজেই যে কোনো একটা থিওরিকে তুমি ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি প্রুভ করো, দ্যাটস মাচ মোর বেটার। যেমন ভর কেন্দ্রের গতিবেগ, যখন কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলস থাকবে তার ভর কেন্দ্র যখন থাকবে, আমরা যদি ভর কেন্দ্রের গতিবেগ, ভর কেন্দ্রের তোমার হচ্ছে মোমেন্টাম বার করি, ভর কেন্দ্রের আমরা এনার্জি বার করি সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে, তাহলে সেগুলো তো সব ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ করি। সেগুলো ম্যাথমেটিক্যাল করা ছাড়া উপায় নাই। এখন মুখে মুখে যদি আমি বলে দিই হ্যাঁ কোনো একটা পার্টিকেলের সিস্টেম অফ পার্টিকেলস, তার প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি অ্যাডিশন শুড বি ইকুয়াল টু দ্য অ্যাডিশন অফ দ্য দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস, আমি মুখে বলেই দিতে পারি, কিন্তু এর অ্যাপ্রোচ তো ম্যাথমেটিক্যাল আছে রে ভাই, এর অ্যাপ্রোচ ম্যাথমেটিক্যাল ছাড়া তো হবে না, সো পসিবল নয়। সো একটু এগুলো দেখবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আর এর ভ্যালুগুলো বার করার চেষ্টা করলাম। আমরা তাহলে সব রকম সূত্র এখানে উপনীত হলাম, আমরা আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব পড়লাম, এভরিথিং আমরা এখানে পড়লাম। এখন আমরা ব্যাপনও পড়েছি, তাই না? ব্যাপন একটু আগে পড়লাম। ওকে, আমরা এখন যদি আলোচনা করতে চাই যে বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, ওয়াই? এখন দেখো, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মূল পার্থক্য কি? মূল পার্থক্য বলেছিলাম যে 1 নম্বর, যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মূল পার্থক্য, যখন আমরা গ্যাসের গতীয় তত্ত্বে স্বীকার্য করেছিলাম, কি বলেছিলাম? গ্যাসের অণুগুলি নগণ্য বিন্দু ভরযুক্ত, তাদের আয়তন নগণ্য, এদের মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল নেই। এই হচ্ছে দুটো পয়েন্ট আমার গন্ডগোল। 1 নম্বর, তাহলে 1 নম্বর আমি বলছি আন্তরাণবিক আকর্ষণ বল। আমরা বলে দিলাম চট করে যে গ্যাসগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল নেই, একটা আদর্শ গ্যাস হতে গেলে হবে না। কিন্তু বাস্তবে যদি গ্যাসগুলো টাইনি মাস যুক্ত হয়, ছোট ছোট ভর যুক্ত হয়, ছোট ছোট ভর যুক্ত, তাহলে এদের তো মাস আছে। আর অ্যাকর্ডিং টু নিউটন, যাদেরই ভর আছে তারা পরস্পরকে আকর্ষণ করছে বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন। তাহলে যদি এরা পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল তো থাকবেই। কিন্তু আমরা বলছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কাজ করবে না, তাহলে এটা আমরা ভুল ধরে ফেলেছি। অর্থাৎ কোন একটা পাত্রের মধ্যে দেওয়ালে যে পরিমাণ ধাক্কা মারছে একটা গ্যাস, সেটা আমরা বলছি তার কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবে তো আছে, তার মানে ভাবো যে আমাকে ধরে নিয়েছে বাইরের লোক যে আমি আদর্শ, কিন্তু আমি এখন পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারছি কেমন ভাবে, না তো আকর্ষিত হয়ে বা আকৃষ্ট হয়ে। তাহলে অ্যাকচুয়ালি যদি আকর্ষণ বলটা না থাকতো, তাহলে আমি আরো জোরে গিয়ে ধাক্কা মারতাম। তার মানে অ্যাকচুয়ালি আমার যে পরিমাণ প্রেসার আছে, যদি আমার আকর্ষণ বল না থাকতো, তাহলে প্রেসারটা কি হতো? আরো বেড়ে যেত। অবভিয়াসলি বেড়ে যেত স্যার, অবভিয়াসলি বেড়ে যেত, কারণ আমি বাইরে থেকে দেখে বলছি ও বাবা ওর মধ্যে প্রেসার নাই, তাই না? আমরা দেখে বলছি ওর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। সো আমরা বাইরে থেকে বলছি যে এর মধ্যে আকর্ষণ বল নেই, এখন প্রেসার পি, কিন্তু তার মধ্যে তো আকর্ষণ বল কাজ করছে। কেন কাজ করছে? অ্যাকর্ডিং টু নিউটন, যে তাদের ভর বিন্দু ভর হওয়ার জন্য তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে, সেই জন্য গ্যাস আরো বেশি জোরে ধাক্কা মারবে। পি প্লাস এ বাই ভি স্কোয়ার বাই ক্যালকুলেশন দেখানো যায়। তার মানে গ্যাসের আকর্ষণ বল জনিত সংক্রান্ত ত্রুটির কারণে তার প্রেসার চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যে পরিমাণ ধাক্কা একটা গ্যাস দেওয়ালে মারে, তার থেকে বেশি পরিমাণ দেওয়ালে মারবে। নেক্সট, সসীম আয়তন। আমরা বলেছিলাম যে গ্যাসের আয়তন নেই, পাত্রের আয়তন তুলনায় একদমই নেই। আরে ভাই, যার ভর আছে তার আয়তন থাকবে, এটা ন্যাচারাল। তার মানে আমরা বলতে পারি নগণ্য মানে এমন নয় যে জিরো। তাই কোনো একটা পাত্রের বা কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস রেখেছি কন্টেনারের মধ্যে, তার মধ্যে আমরা বলছি যে কোনো গ্যাসের আয়তনই নেই, ভুল কনসেপ্ট। তার মানে ধরো এখানে একটা পাত্র রেখেছো, এই পাত্রের মধ্যে অনেক গ্যাস আছে, এবার গ্যাসগুলোকে টেনে টেনে যদি আমি এইটুকু জড়ো করি, এগুলো হচ্ছে সব গ্যাসের আয়তন, এগুলো সব, বাকিটা তো পাত্রের আয়তন। আমরা গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনটাকেই বুঝি। এখন আমি বলছি সমস্ত পার্টিকেলগুলোকে এক জায়গায় নিয়ে চলে এসেছি, তাহলে একটা পার্টিকেলকে ছেড়ে দিলে পুরো ভি আয়তন জুড়ে তার থাকার সম্ভাবনা নেই। কেন? এইটুকু আয়তন সে ঢুকতে পারবে না, কারণ ওখানে সব গ্যাস এক জায়গায় আছে। আমি কি বুঝতে পেরেছি? তোমাদের ক্লাসরুমে 32 জন বসতে পারবে, আর 32 জনই প্যাকড বসে আছে। নতুন একজন কেউ আসতে পারবে না। এবার আমি কি করতে পারি? 32 জনকে নিয়ে বেঞ্চ ছেড়ে আমি একটা জায়গায় জড়ো করে দিলাম, এবার একজনকে ছেড়ে দিলাম, তাহলে সে 32 জায়গায় ঘুরে বেড়াতে পারবে 32টা বেঞ্চে। কিন্তু ওই জায়গাটায় যেখানে পার্টিকেল গুলো ঢুকে আছে, ছেলেপিলেরা আছে, সেই জায়গায় ও আর ঢুকতে পারবে না, কারণ ওখানে অলরেডি বসে আছে। তার মানে এই আয়তনটাকে যদি আমি বি বলি,
তাহলে সসীম আয়তনের জন্য আয়তন কিছুটা পরিমাণ কমে যাবে, অর্থাৎ এই পার্টিকেলটার জন্য পুরো ভি নেই, ভি মাইনাস বি, এটা হচ্ছে ভি মাইনাস বি। সেই জন্য পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি, এটাকে আমরা বলবো বাস্তব গ্যাস সমীকরণ, এটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এটাকেই বলবো আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এটাকে বলবো আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা 1 মোলের জন্য। যদি আমরা এন মোল দেখি তো এটা হয়ে যাবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। দেখবে আমার নোটসে খুব সুন্দর করে লেখা আছে এটা, ঠিক আছে। অবভিয়াসলি এখানে এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে এ এর মাত্রা হয় আমার মুখস্থ আছে ml টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2, ওকে, আর বি এর মাত্রা হয় এল কিউব। তো এটা মাথায় রাখবে। তাহলে এই দুটো কারণ হচ্ছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। এখন গ্যাসের বেগের ওপর উষ্ণতার কি প্রভাব আছে? অবভিয়াসলি আছে। দেখো, উষ্ণতা যদি বাড়ানো হয় গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায়। গ্যাসের গতিশক্তির সাথে উষ্ণতার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক ই প্রপোর্শনাল টু টি। অ্যাকচুয়াল যে সম্পর্ক সেটা হচ্ছে ই সমান 3/2 কেটি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে কে কে কত দিয়ে লেখা হয় একটু আগে বুঝেছিলাম বাবা, আর দিয়ে। ই সমান তুমি এটাও লিখতে পারো 3/2 আর টি। এটা হচ্ছে অ্যাকচুয়াল এনার্জির সাথে তার টেম্পারেচারের রিলেশনশিপ। তার মানে দেখো, গ্যাসের উষ্ণতা বাড়লে তার শক্তি বাড়বে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে, মানে তার গ্যাসের এনার্জি বাড়বে, ঠিক আছে। আবার গ্যাসের গতিবেগের সাথে তার উষ্ণতার সম্পর্ক আছে। সম্পর্কটা কি একটু দেখে রাখো, তাই এটা আশা করি টুকে নিয়েছ। সম্পর্কটা কি দেখে রাখো একটু। যখন আমরা গ্যাসের বেগের কথা বলি তখন আমরা আরএমএস বেগের কথা বলি। আরএমএস বেগ কাকে বলে না, তো রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ধরো তোমার কাছে 3টে পার্টিকেল আছে, একটার বেগ 5 মিটার পার সেকেন্ড, আর একটার বেগ 10 মিটার পার সেকেন্ড, আর একটার বেগ -15 মিটার পার সেকেন্ড। বললেন স্যার মাইনাস কেন হলো? আরে বেগ, ধরো দুটো বেগ এইদিকে যাচ্ছিল পার্টিকেল, একটা এইদিকে যাচ্ছে, তাহলে এই দুটো 5 আর 10 হলে এটা কত হবে? -15। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর হওয়ার জন্য যদি ডাইরেকশন এই দিকটা পজিটিভ ধরো, এই দিকটা হবে নেগেটিভ। তাহলে এখন যদি গড় বেগ বার করো, গড় বেগ এভিজি লিখলাম, অ্যাভারেজ কত হবে তাহলে স্যার? 10 + 5 - 15/3, অবভিয়াসলি 0। তার মানে তুমি দেখতে পাচ্ছ গ্যাসের গড় বেগ কত হয়ে যাচ্ছে? 0, যেটা বাস্তবে অসম্ভব, কারণ গ্যাসের গড় বেগ 0 হতে পারে না। একটা গ্যাস সর্বদা গতিশীল, গ্যাস বেগ 0, গ্যাস গতিশীল নয়, গ্যাস চুপচাপ এসে পড়ে গেছে। আরে ভাই, তুমি শ্বাস নিতে পারবে না গ্যাস যদি চুপচাপ হয়ে যায়। গ্যাস সর্বদা গতিশীল। তার সবচেয়ে বড় প্রমাণ কি না, তো তুমি এখানে ধূপকাঠি জ্বালাও, সেই ধূপকাঠিটা কি হবে? আগে চলে যাবে গন্ধ। কি করে গেল? বাই মিনস অফ ব্যাপন, বাই মিনস অফ ডিফিউশন। ওকে, সেই জন্য এই ভুলকে দূর করার জন্য আমরা কি করি? ভি স্কোয়ারের অ্যাভারেজ রুট করি, যেটাকে বলি ভিআরএমএস। তাহলে ভিআরএমএস কি হয় দেখো, ভালো করে দেখো। রুট করব, এই প্রত্যেকটা স্কোয়ার নেব। তার মানে এটার ভেলোসিটি v1, এটার ভেলোসিটি v2, এটার ভেলোসিটি v3 হলে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার বাই 3। রুট মানে কি? বর্গমূল। মিন মানে কি? গড়। স্কোয়ার মানে কি? দেখো বর্গ। তাহলে গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এবার যদি আমি এটাকে বার করি, কোনোদিনই আর 0 হওয়ার চান্স নেই। কেন? মাইনাসের স্কোয়ার করে ফেলেছো তুমি। সেই জন্য গ্যাসের গণনায় আমরা গড় বেগের থেকে আরএমএস বেগকে বেশি প্রাধান্য দিই। এই আরএমএস কে আমরা সিআরএমএস লিখি, সিআরএমএস। ভিআরএমএস লিখি না, সিআরএমএস দিয়ে লিখি। চাপের সাথে আরএমএস বেগের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক না, তো পি সমান 1/3 রো সিআরএমএস এর স্কোয়ার। এখন এই সম্পর্কটা পরে পড়বে, ক্লাস 11-এ আছে, যেখানে রো হচ্ছে গ্যাসের ঘনত্ব। রো মানে কি? গ্যাসের ঘনত্ব। তাহলে তুমি দেখতে পাচ্ছ সিআরএমএস সমান √3p/ρ। 3p বাই রো। রো মানে কত হয় স্যার? m/v, ওপরে ভি পাঠিয়ে দিলাম। ভালো করে বোঝো, রো মানে m/v, এম রাখলাম, ভি উপর। আর পিভি মানে কি? পিভি মানে পড়েছো আরটি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে আরটি, n মোল গ্যাসের ক্ষেত্রে nRT। তাই সিআরএমএস মানে হচ্ছে
3RT/m। এবার লক্ষ্য কর, একটা গ্যাসের যদি দেখো তাহলে আর তো কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, গ্যাসের ভরও কনস্ট্যান্ট, তাহলে CRMS ইজ প্রপোর্শনাল টু √/T, সম্পর্ক বেরিয়ে গেল। তার মানে গ্যাসের গতিবেগের সাথে তার টেম্পারেচারের সম্পর্ক সমানুপাতিক, তার গ্যাসের সম্পর্ক সমানুপাতিক। আই গেস আমি বোঝাতে পারলাম। তাহলে এই ছিল আমাদের গ্যাসের আচরণ। যদি কোনো টপিক মিস করে গেছি আমি, অবভিয়াসলি কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আই হোপ তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, একটু লাইক করো ভিডিওটাকে, এবং পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? আমি আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার পরে দেখা করব। অবভিয়াসলি মাধ্যমিকের মহা রিভিশন 2025, মাধ্যমিক 2025 মহা রিভিশন যে সিরিজটা শুরু করেছি, সেই সিরিজ শেষ হবে না, সিরিজ চলতে থাকবে। পুরো ভিডিও আমি কমপ্লিটলি দেবো তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা শুধুমাত্র সঙ্গে থাকো এবং মাথায় রাখবে রোড টু 3K, 3000 সাবস্ক্রাইবার অবভিয়াসলি যেন এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এই মাস বা সামনের মাস 15 তারিখের মধ্যে, 15 অক্টোবরের মধ্যে। ওকে, চলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।